হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের হার্টনেস ডায়েরি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সূর্য মামার ঘুম ভেঙেছে অনেকক্ষণ নাগাদ, তবুও সুমনের ঘুম ভাঙেনি। বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, তার যেন দুনিয়ার কোনো হেলদোল নেই। তার পাশ থেকেই একজন মানুষ উঠে গিয়েছে, সেদিকেও কোনো খেয়াল নেই। ফজরের একটু আগে ছাদ থেকে ঘরে ফিরেছে তারা। ঘরে এসে যে যার মতো ঘুম, যদিও সামিন ঠিক সময় ঘুম থেকে উঠে গেছে, কারণ তার অফিসে যেতে হবে। গোসল ছেড়ে এসে গুরুত্বপূর্ণ একটা ফাইল হাতে নিয়ে সোফায় বসে দেখতে লাগলো। 10-15 মিনিটের মতো ফাইলটা দেখে দেয়াল ঘড়ির দিকে তাকাতে দ্রুত উঠে দাঁড়ালো। হাতে একদমই সময় নেই, অফিসে 8টার মধ্যে পৌঁছাতে হবে। কয়েকটা দরকারি ফাইল ব্যাগে ভরে নিয়ে ঘর থেকে বেরোনোর আগে এক নজর সুমনাকে দেখে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের কাছে এসে আশেপাশে কাউকে দেখতে পেল না, তাই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে সবাই আছেন, সাথে দেওয়া ফারজানা, ময়নার মা। তারা নাস্তা তৈরি করছে। দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল তারা সামিন আর সুমনের ব্যাপারে কথা বলছেন। হালকা গলা খাকড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে সামিন বলল, আজকে নাস্তা পাওয়া যাবে নাকি এভাবেই চলে যেতে হবে? দরজার দিকে তাকালে সবাই। সাজেদা মুচকি হেসে বললেন, তোর নাস্তা অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে। টেবিলে গিয়ে দেখ, হটপটে রাখা আছে। এত দ্রুত? বাব্বা, আমি তো ভেবেছিলাম না খেয়েই যেতে হবে আজ। এমনই রেড টুকরো বউ থাকতে তোর কপালে দুর্দশা কখনোই লাগবে না। নাস্তা কি সুমনা বানিয়েছে? হ্যাঁ, ময়নার মা উঠে দেখে টেবিলের ওপর নাস্তা রাখা। কিন্তু সুমনা তো ঘুমাচ্ছে মা। আরে বাবা, তার কাজ শেষ করে গিয়েই ঘুমাচ্ছে, বুঝতে পারছিস না? আমি তো ভেবেছি আগামী 2 দিন সে ঘুম থেকে উঠবে না। যাই হোক, আমার ভাবনা ভুল, তবে কাজটা মন্দ হয়নি। আমার এক্ষুনি বেরোতে হবে। তোর ভাগ্যটা ভালো, তাই এমন একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেয়েছিস, বুঝলি? এখানকার এই প্রশংসাগুলো আমার শাশুড়ি মায়ের জন্য। সেখানে উপস্থিত থাকা সবাই একসঙ্গে হেসে উঠল। ফারজানা সামিনের দিকে এগিয়ে এসে বলল, কানমোলা না খেতে চাইলে এখন থেকে যা, দুষ্টু ছেলে। সামিন তাকে সম্মান জানিয়ে মাথা নিচু করে বলল। আপনি যাহা আদেশ করিবেন মা। এক দৌড়ে সেখান থেকে চলে এলো সামিন। হটপট থেকে খাবার বের করে আরামসে খেতে শুরু করলো। ঘরে এসে ইউনিফর্ম পরে তৈরি হয়ে গেল। ফাইলের ব্যাগটা হাতে নিয়ে বিছানার কাছে গেল। সুমনের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কপালে আলতোভাবে চুমু এঁকে দিয়ে এক মুহূর্ত দেরি করলো না, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে এলো। গাড়ি নিয়ে মাহমুদুল অপেক্ষা করছে সামিনের জন্য। সামিনকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিনের সামনে দাঁড়িয়ে তাকে স্যালুট দিয়ে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। গাড়ির কাছে আসতেই দরজা খুলে দিল, সামিন ভেতরে বসলো। মাহমুদুল সেই ব্যাগটা নিয়ে ড্রাইভিং সিটে বসে অতি সম্মানের সহিত বলল, স্যার, আপনাকে পেয়ে এই ক্যান্টনমেন্টের সবাই একদম উৎসব শুরু করে দিয়েছে। সবার মুখে মুখে একই নাম, তাদের চোখে মুখে অদ্ভুত এক আনন্দ দেখতে পেয়েছি, যা দেখে খুব ভালো লেগেছে। সেটা নয় বুঝলাম, কিন্তু গাড়িটা তো স্টার্ট করো। 9টা নাগাদ মিটিং আছে, ঠিক সময় মতো পৌঁছতে না পারলে প্রথম দিনে তোমার নামও খারাপ হবে, সঙ্গে আমারও। সরি স্যার। ইটস ওকে। গাড়ি স্টার্ট করলো মাহমুদুল। সামিন উচ্চপদে পদার্পণ করা থেকেই মাহমুদুল তার সঙ্গে রয়েছে। মাহমুদুল নিজেও একজন সৈনিক বটে। সুমনার স্কুলে যাওয়ার সময় হয়েছে, তবে তার কোনো পাত্তা নেই। সানিম স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে বসে আছে। মেয়ের দেরি দেখিয়ে ফারজানার ঘরে এলেন। পুরোনো সিস্টেম হাত পা সরিয়ে সিটে ঘুমাচ্ছে। চটজলদি ফারজানা গিয়ে ডাকলেন, এই সুমনা, ওঠ, অনেক বেলা হয়েছে তো। শামিন চলে যাচ্ছে স্কুলে, তুই কখন যাবি? ঘুম ঘুম গলায় সুমনা উত্তর দিল, যাক, তাতে আমার কি পা নেই? আমি ওকে ছেড়ে যেতে পারবো না। অসময়ে গিয়ে কি হবে? ঘড়িটা খুলে সময় একটু পিছিয়ে দাও না মা, ঘুম হয়নি আমার এখনো। ফারজানা চোখ পাকিয়ে বললেন, এখনই যদি না উঠেছিস তাহলে কিন্তু আমি হাত চালাতে বাধ্য হব বলে দিচ্ছি। এই তো ঘুমিয়েছি, এত ডাকাডাকি করো না তো মা। ভালোভাবে বলছি, ওঠ। ধ্যাত। আস্তে ধীরে উঠে বসলো সুমনা। দুহাতে চোখ দুটো ডোলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। ফারজানা ধীরে সুস্থে বিছানা গুছিয়ে বেরিয়ে গেলেন। সুমনা আর সানিমকে নিয়ে বেরিয়ে গেলেন রফিকুল্লাহ। কিছুক্ষণ পর সাজেদা এবং ফারজানা বেরোলো। তাদের উদ্দেশ্য ফারজানাকে ডাক্তার দেখানো।
আজকাল তার একটু বেশি ভালো লাগছে, নিজেকে সুস্থ লাগছে। নিজ জেলার ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিলেন আর কোনো ওষুধে কাজ হবে না, হাতে সময়ও অল্প স্বল্প। অথচ এখানকার ডাক্তারের ওষুধ খেয়ে শরীর তেমন খারাপ লাগে না, তবে মাঝে মাঝেই বড্ড ক্লান্ত অনুভব করেন তিনি। সে সময়ে নিজেকে আসলে একজন রোগী মনে হয়। ডাক্তার দেখানো শেষ হতেই গাড়ির কাছে আসেন তারা। গাড়ির ভেতর থেকে রানা তাদের দেখতে পেয়ে চট করে বাইরে বেরিয়ে এসে দরজা খুলে তাদের ভেতরে বসিয়ে দিলেন। সাধুদা আয়েশ করে বসে বললেন, রানা বাবা, এখান দিয়ে যেতেই রাস্তার পশ্চিম দিকে একটা নদী আছে, সেখানে চলো। জি আচ্ছা খালাম্মা। মুহূর্তের মধ্যেই গাড়িটা স্টার্ট করলো রানা। রানা হলো সে যাকে কিছু মাস আগে একটা চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সামিন। সামিন সুমনা ময়নাদের গ্রাম থেকে ফিরে আসার কয়েকদিন পরেই রানা পুরো পরিবার নিয়ে ময়নার মায়ের সঙ্গে ঢাকায় আসে। এখানে আসার পর 2 মাসের মতো সামিন তার নিজের টাকায় রানার পরিবারকে চালায়। এবার থেকে রানা সাথেদার গাড়ি চালাতে থাকে, ভালো বেতনও পায়, তা দিয়ে সংসার চলে যায়। রানার বোনকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়েছে, সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। রানার মা, যিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাকে পাবনা মানসিক হাসপাতালে 3 মাসের মেয়াদি চুক্তি করে রেখে আসা হয়েছিল। রানার সঙ্গে রফিকুল্লাহ নিজে গিয়েছিলেন। সব কিছু ভালোই হলেও মারা গিয়েছে রানার বাবা। ঢাকায় এসে ডাক্তারও দেখিয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। রানা খুব ভালো ভদ্র একটা ছেলে, সাদাদা বেশ পছন্দ করে। অল্প কিছু সময়ের মধ্যে প্রিয় হয়ে উঠেছে সে। নদীর পাড়ে এসে গাড়ি থামলো। সাদাদা ফারজানা নেমে দাঁড়ালেন। রানা দরজা ধরে বলল, খালাম্মা, এখানে তো গাড়ি রাখা যাবে না, আমি বরং ওইদিকে গিয়ে বসি। ফেরার সময় হলে আমাকে একটা কল করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। সাদাদা মুচকি হেসে পার্স ব্যাগ থেকে কিছু টাকা বের করে রানার হাতে গুছে দিয়ে বললেন, দুপুর তো গড়িয়ে যাচ্ছে, কিছু খেয়ে নিও। জি আচ্ছা। রানা গাড়ি নিয়ে চলে গেল। সাদাদা ফারজানার হাত ধরে হাঁটতে লাগলেন। নদীর পাড়ে বিভিন্ন খাবারের দোকান। ফারজানাকে এক পাশে বসিয়ে রেখে সাদাদা উঠে এসে 1 প্যাকেট পপকর্ন নিয়ে পুনরায় সেখানে গিয়ে ফারজানার একদম কাছেই বসলেন। প্যাকেটটা ছিঁড়ে ফারজানার দিকে এগিয়ে দিয়ে বললেন, ছোটবেলায় 2 প্যাকেট কেনার মতো সামর্থ্য ছিল না, তাই 1 প্যাকেট দুজনে ভাগাভাগি করে খেতাম। আর আজ পুরো দোকানটা কিনে ফেলার সামর্থ্য হয়েছে। তবে কেন জানি না, 1 প্যাকেট ভাগাভাগি করে খাওয়ার মধ্যে আলাদা এক ধরনের শান্তি আছে, তাই মন চাইলো না 1-এর অধিক কেনার। তুই কি পাগল হয়েছিস সাজু? লোকে কি বলবে, বুড়ি হয়ে পপকর্ন খাচ্ছে? আমাদের এত বেশি বয়স হয়নি বুঝলি, আমাদেরও শখ আহ্লাদ আছে। তুই অযথা বুড়ি বানিয়ে দিলি। হ্যাঁ, তোর বয়স তো সবে মাত্র 16। মজা নেও বাদ দিয়ে খা জলদি। ফারজানা দীর্ঘশ্বাস ফেলে প্যাকেট থেকে পপকর্ন নিয়ে বললেন, খুব তাড়াতাড়ি আমাদের সোনালি দিনগুলো ফিরিয়ে গেল, তাই না? মাঝে মাঝে চোখ দুটো বুজে ভাবতে থাকি, সে সময়ে যেন সব কিছু চকচকে চোখের সামনে ভেসে ওঠে। খুব আফসোস হয় জানিস, কেন যে বড় হতে গেলাম আমরা। সময় কারোর জন্য বসে থাকে না, তার কাজই সকাল দুপুর ছুটে চলা, এবং সে তাই করে। তবে এটাও সত্যি যে আমরা জীবনের যে কোনো বয়সে এসেও আমরা নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি, এতে লজ্জিত হওয়ার কিছু নেই। বাঁচবো আর 2 দিন, লোকে কি বলবে না বলবে সেসব ভেবে আমাদের কাজ নেই। মিষ্টি হেসে সাদাদার কাঁধে নিজের মাথাটা রাখলেন ফারজানা। স্কুল থেকে বাসায় ফিরে তুমুলভাবে খোঁজ চালাচ্ছে মায়েদের। কোনো একটা ঘর আর বেলকনি খোঁজা বাদ রাখেনি সুমনা আর সানিম। এক পর্যায়ে এসে ভয়াবহভাবে রেগে গেল সুমনা। বয়নের মাকে রেখে তার কাছ থেকে জানতে পারে যে সাদাদা ফারজানা বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে হুড়মুড় করে ঘরে এসে ফ্রেশ হয়ে নিল। দুপুরের খাবার খেয়ে টিভির সামনে বসলো। সানিম নিজের ঘরে গিয়ে গেম খেলা শুরু করে দিল। খানিকক্ষণ টিভির সামনে বসতেই প্রচণ্ড বেগে ঘুম পেল। কোনো রকম ঘর পর্যন্ত এসে থাপ করে শুয়ে পড়ল। রাত হয়েছে অনেক। স্বামীর মাত্র অফিস থেকে ফিরেছে, এখনও সে নিজের ঘরে আসেনি। কোনো এক বিশেষ প্রয়োজনে রফিকুল্লাহ ডেকেছে, তাই ড্রয়িং রুমে বসে মনোযোগ দিয়ে বাবার কথা শুনছিল। কথা শেষ হতেই ঘরে এলো। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে বের করে আলো জ্বালিয়ে দিয়ে বিছানার দিকে চোখ পড়তেই হতভম্ব হয়ে যায় সামিন। লাল টুকটুকে একটা শাড়ি পরে পায়ের ওপর পা তুলে বসে আছে। আজ তার ভাবভঙ্গি পরিবর্তন মনে হচ্ছে। সামিন দরজা আটকে দিয়ে 1 পা এগিয়ে এসে হেসে বলল, কি ব্যাপার, আজ হঠাৎ শাড়ি পরেছো? সুমনা উঠে দাঁড়ালো আর 1 দফা ধাক্কা খেলো সামিন।
শাড়িটা অতিরিক্ত পাতলা হওয়ায় পেটের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু এতটুকুই নয়, ব্লাউজের হাতার একদমই শর্ট, সেই সঙ্গে উন্মুক্ত পিঠ। উপরের দিকে শুধু একটা ফিতা আর নিচের দিকে সম্ভবত দুটো হুক, ব্যাস। এছাড়া আর কিছুই নেই। কিন্তু এসব সুমনা কোথা থেকে পেল? স্বামীন তো ভুলেও এই সমস্ত কিছু এনে দেয়নি। তবে সুমনা এগিয়ে এসে স্বামীনের হাত ধরে টেনে টুনি নিয়ে বিছানার উপর বসিয়ে দিল। স্বামীন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদৌ কি সে সব সত্যি দেখছে, নাকি মনের ভুল? হাঁটুর উপরে বসে গলা জড়িয়ে ধরল স্বামীনের। স্পর্শ পেয়ে স্বাভাবিক হলো স্বামীন। নিজের সামনে সুমনা কিভাবে দেখে কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল, কি হচ্ছে এসব? মাথা কি পুরোটা গেছে নাকি? এগুলো কি ধরনের আচার আচরণ সুমনা? উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? খাইনি, তবে খাবো। মাথা গরম করো না। এই বাজে শাড়ি, ব্লাউজ এবং এই বাজে বুদ্ধিটা তোমার কে দিয়েছে তার উত্তর দাও। এর আগে সব পাল্টে এসো। আমি তো এভাবে অন্য কোনো মানুষের সামনে যাইনি, শুধু তোমার সামনে এসেছি। আমার সামনে এভাবে আসার প্রয়োজন নেই, খুবই বাজে দেখতে লাগছে। বাজে বললে কেন? এত টাকা দিয়ে এগুলো কিনে এনেছি, সাজগোজ করেছি, এসব কি এমনি এমনি? তোমাকে এই উদ্ভট কায় কারবার কি আমি করতে বলছিলাম? শোনো সুমনা, তোমার সাধারণভাবে খুব মিষ্টি লাগে দেখতে। আমাকে এমনি বললে ভালো লাগে। চুমু দাও এখন। পরে দিব, আগে ফ্রেশ হয়ে আসি। এক্ষুনি দিতে হবে। সুমনার কপালে একটা চুমু দিয়ে বলল, এবার হয়েছে, এখন ওঠো। হয়নি, একটা দিয়েছো কেন? আচ্ছা সারা রাত ধরে দিব, আগে ফ্রেশ হয়ে আসি। বারবার এক কথা বলো না তো, যেটা বলেছি সেটা করো। দুগালে নাকের ডগায় থুতনিতে চুমু দিয়ে বলল, হয়েছে? না, গলায় দাওনি তো। আরে বাবা, আমাকে ফ্রেশ হয়ে আসতে দাও আগে, তারপর যেখানে বলবে সেখানে দেব। আচ্ছা তাহলে যাও, সময় কিন্তু অল্প। কোল থেকে উঠে দাঁড়ালো সুমনা। স্বামীন চট করে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। পাক্কা 10 মিনিট পর বেরিয়ে এলো, চুল মুছতে মুছতে। পরনে শুধু একটা ট্রাউজার, উন্মুক্ত শরীরটাই ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। সুমনা ইশারা করে আগের জায়গায় বসতে বলল। স্বামীন হাত থেকে তোয়ালিটা রেখে বসলো। তার সামনে দাঁড়িয়ে আছে সুমনা। হঠাৎ কাঁধ থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দেই। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেই স্বামীন। দাঁতে দাঁত চেপে বলল, কি অসভ্যতম করছো? তুমি এমন কেন করছো বুঝতে পারছি না তো আমি। ঠিক আমিও বুঝতে পারছি না, হঠাৎ তোমার কি হলো যার জন্য এমন আচরণ করছো? আমার কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। সুমনা সোজা গিয়ে সামিনের কোলে বসল, পিঠটা তার মুখের কাছে দিয়ে। কিন্তু সামিন নিজের মুখ সরিয়ে নিয়ে বলল, আজ তোমার সমস্যাটা কি বলো তো? পিঠে, ঘাড়ে, গলায় দাও তো। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপাতত সামিনের এমন কিছু ইচ্ছে ছিল না, কারণ সুমনার এখনো প্রাপ্ত বয়স হয়নি। এক প্রকার বাধ্য হয়ে পিঠে ঠোঁট শুয়ে দিল। মৃদু কেঁপে উঠল সুমনা। একে একে ঘাড়ে গলায় চুম্বন করতেই নেশে ধরে গেল তার। এখন আর বিবেক বুদ্ধি কাজ করছে না। সুমনা যা কিছু করতে বলছে সামিন তাই করছে। একটিও দ্বিমত পোষণ করছে না সে। চুলের খোপা খুলে দিতেই উন্মুক্ত পিঠ কালো চুলে আড়াল করে দিল। আলতো হাতে চুলগুলো সরিয়ে তাতে নাক ডুবিয়ে দিল। চুলের ঘ্রাণে ম করছে। আর যেন নেশালো হয়ে উঠল সামিন। একটা ফিতা ধরে টান দিতেই খুলে গেল পুরো ফিতাটা। নিজের কোল থেকে আলগোছে বিছানার উপর শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল সামিন। গলার কাছে কিছু চুল বিরক্ত করছে। খুব যত্নে সেই চুলগুলো সরিয়ে মুখ গুজে দিল। সুমনাকে নিজের বুকের উপর দিয়ে শুয়ে পড়ল সামিন। ঝাঁকুনি পেয়ে পেছনের চুলগুলো সব এসে সামিনের মুখের উপর আঁকড়ে পড়েছে। আচমকা নিজের ঠোঁট জোড়া সামিনের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। সামিন তার হাত দুটো সুমনার পিঠের কাছে নিয়ে ও খুলতে যাবে, এমন সময় বুকের উপর থেকে সযত্নে সরিয়ে দিল সুমনাকে, যাতে করে সে ব্যথা না পায়। চট করে বিছানা থেকে উঠে একটু দূরে সরে বিমুখ হয়ে দাঁড়িয়ে হালকা ভাবে গলা খাঁকড়ে দিয়ে বলল, শাড়ি পাল্টে ডেকে নেওয়া আমায়। উঠে গেলে কেন? সময় হলে শুয়ে যাব। এখন কি তবে অসময়? অবশ্যই। আমি কিন্তু সবকিছু বুঝতে পারি এখন। স্পষ্টভাবে বুঝতে শেখো আগে। সবসময় বেশি বেশি করো তুমি। তার কথাই গুরুত্ব না দিয়ে সোজা বেলকুনিতে গিয়ে বসল। সুমনা এসব শাড়ি টাড়ি পাল্টে রোজকার পোশাক পরল। চুল আছড়ে মুখটা ভালোভাবে ধুয়ে বেলকুনির দরজার কাছে গিয়ে বলল, ভেতরে এসো। স্বামীন ভেতরে এসে ওয়ার্ডরোব থেকে একটা গেঞ্জি বের করে পরে নিয়ে বিছানার এক পাশে বসে শান্ত গলায় বলল, আজ যেটা করছিলে বা হচ্ছিল, আমি চাই না দ্বিতীয় দিন এটা করো বা হোক। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি এটা নিজ থেকে করনি। হতে পারে কেউ তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে, আবার এমনও হতে পারে তুমি কোথাও দেখেছো। তোমার এই বয়সটাই আবেগের।
তাই হয়তো আজ এটা করলে। কিন্তু তোমায় মনে রাখতে হবে, আবেগের বশে কিছু করা ঠিক না। কারণ সে সময় মানুষ বোধ বুদ্ধিহীন হয়ে পড়ে, যার ফলে মানুষ সঠিকটা বুঝতে পারে না। চোখের সামনে বাস্তবতা দেখতে পেয়েও অবাস্তবতা নিয়েই পড়ে থাকে। আমি চাই না তুমি তেমন কিছু করো। তুমি আর সামান্য একটু বুঝতে শিখলেই হবে। আপাতত নিজেকে সামলে রাখো। সুমনা মাথা নিচু করে নিল। তার এমন কাজে সে ভীষণ লজ্জাবোধ করছে। তাকে চুপ থাকতে দেখে সামিন পুনরায় বলল। এসব বুদ্ধি কোত্থেকে এসেছে? মাথা নোয়ানো অবস্থায় সুমনা উত্তর দিল। একটা ভিডিও দেখেছিলাম, মেয়েটা তার স্বামীর সাথে এমন করে, কিন্তু সেখানে ভদ্রলোক তোমার মতো খেপে যায়নি। সে অনেক ভালো ছিল, মেয়েটাকে খুব আদর করেছে জানো। কথা বলার মাঝখানেই সুমনার কণ্ঠ বদলে গেল। মানে সে কান্না করছে। সামিন তার হাত ধরে টেনে নিচের কাছে এনে এক ভ্রু উঁচিয়ে বলল। তবে কি তোমায় আদর করি না, ভালোবাসি না? নিশ্চুপ রইল সুমনা। গাল বেয়ে এক ফোঁটা পানি টুপ করে সামিনের হাতের উপর পড়ল। ভীষণ মায়া লাগলো সামিনের। টেনে কোলে বসিয়ে দিয়ে বলল। কাঁদছো কেন তুমি? আচ্ছা তুমি বলো তো, এরকম পাগলামি কেউ করে? সামিনের গলা ঝরিয়ে ধরে কেঁদে উঠল সে। মাথায় হাত বুলিয়ে নরম গলায় সামিন বলল। তুমি তো বললে যে তুমি নাকি বড় হয়ে গেছো। তবে বড়রা কি সামান্য ব্যাপারে ছোটদের মতো ভ্যা ভ্যা করে কাঁদে? শোনো না, আমার না খুব ক্ষুধা পেয়েছে। তুমি যদি এভাবে কাঁদতে থাকো তাহলে আমি কি করে খেতে যাব বলো? কোল থেকে উঠে পাশে গিয়ে বসল সুমনা। সামিন তার দিকে ঘুরিয়ে বসে বলল। তুমি খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, আমি খেয়ে আসছি। সামিন বেরিয়ে গেল। সুমনা ওড়না দিয়ে চোখ মুখ মুছিয়ে শুয়ে পড়ল একদম কোনায় গিয়ে। কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করে নিল। 2-1 মিনিট পরেই সামিন ডাকলো। তার ডাক শুনে চোখ খুলতেই খাবারের প্লেট হাতে সামিনকে দেখে বলল। কি হয়েছে? খাবে? উঠে বসো। বললাম তুমি খেয়েছি। ওহো ম্যাডাম, তুমি মিথ্যে বলা একদমই কাঁচা, বুঝলে? আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। উঠে বসো। হাত ধরে টেনে টুনে কোনো রকমে তুলে বসিয়েছে। খাবার মাখিয়ে প্রথম লোকমাটা সুমনার মুখে দিয়ে বলল। এত গিন্নি সাজার দরকার নাই, ঠিক সময় মতো খেয়ে ঘুমাবে। আমার জন্য না খেয়ে বসে থাকতে হবে না। অফিস থেকে বাবার আসতে দেরি হলে মাও তো এই একই কাজ করে। তেমন আমরাও আগে বাবা মা হই, তারপর দেখা যাবে। কয়েক লোকমা খেয়ে বলল তার পেট ভরে গিয়েছে, তাই আর খেলো না। চাউমিন খেয়ে দিয়ে প্লেটটা জায়গায় রেখে এসে ঘরের আলো নিভিয়ে দিল। ডিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। সুমনা তার আগের জায়গাতেই শুয়ে আছে। চাউমিনের উপস্থিতি টের পেয়ে আরো চেপে যাচ্ছে ওদিকে। চাউমিন বুঝতে পেরে সেও চেপে যাচ্ছে সুমনার দিকে। এক পর্যায়ে থেমে গেল সুমনা, কারণ সামনে আর বিন্দু মাত্র জায়গা নেই। আলগোসে সুমনার পেটের উপর হাত রাখল। তার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল। আরো এগিয়ে যাও। পেটের উপর থেকে হাতটা সরিয়ে দিয়ে সুমনা বলল। বিছানায় জায়গা না থাকলেও মেঝে তো ঠিকই আছে। মেঝে পর্যন্ত যেতে দিলে তো? ভালো লাগছে না, দূরে যাও। কেউ একজন বলেছিল আমাকে ছাড়া নাকি সে থাকতেই পারে না। ভুল বলেছিলাম। তাহলে এতগুলো টাকা খরচ করে এখানে বদলি হয়ে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে আমার। ঠিক আছে, ব্যাপার না, চাইলে এখনো আগের জায়গায় ফিরে যেতে পারবো। স্বামীনের দিকে ফিরে তার বুকের মাঝে চুপটি করে নিজেকে লুকিয়ে নিল। স্বামীর এক গাল হেসে সুমনের মাথায় চুমু দিল, কারণ তার মুখ এমনভাবে নিখোঁজ করে রেখেছে সেই মুখটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরলো, যাতে এখান থেকে কখনো না হারিয়ে যায়। অবল্য রত্ন এটা, হারিয়ে যাওয়া একদমই চলবে না। তাকে খুব যত্নে আগলে রাখতে হবে। সুমনের এমন নীরবতা বলে দিচ্ছে সে ঘুমিয়ে গিয়েছে। সারা দিনের সকল ক্রান্তি এক দীর্ঘশ্বাসে মুছে দিয়ে চোখ জোড়া বন্ধ করলো সানি। গাড়িতে বসে অনবরত ঘামছে সামে। আজ যেন এসিও হার মানছে তার ঘামের কাছে। সামিনের চোখ জোড়া সড়কের দিকে, সেখান থেকে চোখ নড়চড় করছে না। কয়েক মুহূর্ত পরপরই ব্যস্ত গলায় বলছে, মাহমুদু স্পিড বাড়াও। তার মনে এক বিন্দু পরিমাণ স্বস্তি মিলছে না। ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করছে। বারবার ফ্রেশ টিস্যু দিয়ে কপাল মুছে নিচ্ছে। মনের মধ্যে এক আকাশ সমান ভয়। কিছুতেই মনের ভয় কাটছে না। প্রতি সেকেন্ডে আল্লাহ কি বলছে খারাপ কিছু যেন না হয়, সব কিছুই যেন ঠিকঠাক থাকে, স্বাভাবিক থাকে। হঠাৎ গাড়ির গতি আবেগের তুলনায় অনেকটাই কমে এলো। তাদেরকে সামিন বিরক্তি গলায় বলল, কি হচ্ছে কি মাহমুদু? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমার দ্রুত যাওয়াটা খুবই জরুরি, সেটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না কেন? সরি স্যার, আসলে সামনে স্কুল আছে আর এই রাস্তায় গতিবিধি নিয়ন্ত্রণে রেখে চালাতে হয়।
স্কুল ছাড়িয়ে যাওয়া মুহূর্তে গতি বাড়াবে। এরপর কি হয় সেটা আমি দেখে নেব। ওকে স্যার। না, পারছে না শামিন শান্ত হয়ে বসতে। প্রত্যেকটা মুহূর্ত দীর্ঘশ্বাস ফেলছে, তবু ভেতর থেকে ছটফটে ভাবটা সরাতে পারছে না। হাত ঘড়িতে চোখ বুলিয়ে মাহমুদের উদ্দেশ্যে সামিন বলল, আর কতক্ষণ সময় লাগবে? বেশি নয় স্যার, এই তো প্রায় পৌঁছে গিয়েছি। যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছাতে হবে। আমি চেষ্টা করছি স্যার। সামনে বোধহয় চেকপোস্ট কিছু গাড়ি আটকে রেখে দিয়েছে। আপাতত সেসব দেখার সময় নেই। সিগন্যাল দিলে দ্রুত কার্ড দেখিয়ে ছুটে চলবে। জি স্যার। চেকপোস্টে পৌঁছালো তারা। এক এক করে সব গাড়ি এসে লাইন ধরে থামছে, কিন্তু সামিনের আদেশ মেনে মাহমুদুল গাড়িটা সোজা সামনে নিয়ে ব্রেক কষল। তাদেরকে একজন ট্রাফিক পুলিশ রাগী মুখে ধরে এসে গাড়িটা ভালোভাবে লক্ষ্য না করে হাতের ডান্ডা দিয়ে সজোরে গাড়ির সামনে একটা বাড়ি বসিয়ে দিল। এমনিতেই মন মেজাজ একদমই ভালো নেই, মাথা ভর্তি দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার উপর এই কাহিনী। রাগে চৌচির হয়ে গেল সামিন। দরজা খুলে বাইরে বেরোতে যাবে সেই মুহূর্তেই মাহমুদুল বাধা সেধে বলল, স্যার আপনি বসুন, আমি দেখছি। মাহমুদুলের কথায় থেমে গেল সামিন। মাহমুদুলকে গায়ে থেকে নামতে দেখি থতমত খেয়ে গেল সেই ট্রাফিক পুলিশ, কারণ তার গায়ে ইউনিফর্ম ছিল। তাকে দেখে অপরাধীর চোখে চেয়ে আছে। মাহমুদুল ঝাঁঝালো গলায় বলে, আপনার সাহস কি করে হলো এটা করার? আমি ভুল করে ফেলছি স্যার, আমি খুবই দুঃখিত। বয়স তো কম হয়নি, দেখে তো মনে হচ্ছে অভিজ্ঞতা বহুদিনের। তবুও এমন ভুল হওয়ার কারণ? আপনার তো আগে ভালোভাবে দেখে নেওয়ার উচিত ছিল যে এটা কার গাড়ি এবং গাড়ির ভেতরে কে আছেন। ভেতরে স্যার বসে আছেন, তিনি আপনার কাছে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি আসতে দেইনি, কারণ আমার জায়গায় তিনি হলে আজ আপনার শেষ দেখে ছাড়তেন। বুঝতে পেরেছেন? এতটা খেয়াল করিনি স্যার, আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো গাড়ি হবে তাই আর কি। মাহমুদুল কিছু বলতে যাবে তার আগেই চেকপোস্ট থেকে দুজন পুলিশ সদস্য দ্রুত এসে সেই ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বললেন, এটা সামিন ইয়াসার স্যারের গাড়ি, আটকে রেখেছেন কেন? স্যার এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মাহমুদুল সবকিছু তাদের বলার পর একজন পুলিশ সদস্য মাহমুদুলের দিকে তাকিয়ে ছোট্ট সুরে বলল, এখানে যা কিছু হয়েছে তার জন্য আমরা পুরো দল দুঃখিত। আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। মাহমুদুল দ্রুত গাড়িতে এসে পুনরায় ছুটে চলল। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছালো। মাহমুদুল আসার ভরটুকু কুলালো না সে। নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে তার সামনে থাকা বিশাল এরিয়ার হসপিটালটা দেখতে লাগলো। পেছন ফিরে না তাকিয়ে সোজা হাঁটা ধরল। পা দুটোর গতিধারা বাড়িয়ে দিল। গাড়ি পার্কিং করে দৌড়ে এসে স্বামীনের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো মাহমুদুল। লিফটের সামনে মানুষের ভিড়, তাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। স্বামীনের সঙ্গে তাল মেলাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা মাহমুদুলের। যত দ্রুত ওঠার চেষ্টা করছে ততই যেন স্বামীনের পেছনে পড়ে যাচ্ছে। একের পর এক সিঁড়ি পার করছে, তবে মাহমুদুলের জানা নেই তারা ঠিক কত তলায় গিয়ে থামবে। এই মুহূর্তে স্বামীনকে জিজ্ঞেস করাও যাবে না, তাই চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো। 5 তলে এসে থামলো স্বামীন। এক নজর ডান বামে দেখে ছুট লাগালো। ডান দিকে 504 নম্বর কেবিনের সামনে গিয়ে স্থির হলো। বোনকে প্রশ্ন করছে, ভেতরে গিয়ে যদি খুব খারাপ কিছু চোখের সামনে দেখি তবে মনকে সামলাবো কি করে? মন চোর। স্বামীনের প্রশ্নের উত্তর দিতে পারছে না তার মন। তাই কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদুল হাঁপিয়ে যাওয়া গলায় বলে, আল্লাহ ভরসা, স্যার ভেতরে চলুন। সামনের দিকে পা এগোচ্ছে না। বোন বলছে এখানেই থাক, ভেতরে যা হয়েছে তা সহ্য করতে পারবি না। সেসব তোর মেনে নেওয়া মোটেও সহজ হবে না। ভেতরে থাকা মানুষটাকে নিজেকে সামলাতে পারবি না, মেনে নিতে পারবি না সে সমস্ত কিছু। পাশ থেকে মাহমুদুল আবারও বলল, কি হলো স্যার, চলুন। ধীরে পায়ে পা তুলছে। মাহমুদুল কেবিনের দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো সামিন। তার মাথা নিচু, সে বিন্দুমাত্র সাহস পাচ্ছে না মাথা তুলে সামনের দিকে তাকাতে। মনের মধ্যে কিছুটা সাহস জুগিয়ে মাথা তুলে চাইল সামিন। চোখের সামনে চঞ্চল মেয়েটাকে এভাবে শান্ত হয়ে শুয়ে থাকতে দেখে বুকের ভেতরটা ধুমড়ে মুছড়ে উঠল। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটার এমন করুণ অবস্থা যে চোখে সইছে না তার। নিজ চোখ নীরব উত্তেজনাহীন, দেহটা বেডের উপর পড়ে রয়েছে। সাদা চাদরে বুক পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। মুখের এক পাশটা ধবধবে সাদা ব্যান্ডেজের আড়ালে। বোঝা যাচ্ছে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। হাত দুটো সেই চাদরের নিচে রাখা, তাই হাতের অবস্থা বোঝা যাচ্ছে না। ব্যান্ডেজ ব্যতীত চোখটা বন্ধ। অল্প কিছু সময় আগে অপারেশন হয়েছে, হয়তো সেই জন্য জ্ঞান ফেরেনি তার। ক্যাবিনটা একটু বড়সড়ই, তার মধ্যে এক পাশে বসার জন্য কিছু সোফা রয়েছে। সেখানে রফিকুল্লাহ, সাজেদা এবং ফারজানা বসে আছেন। সবার বেহাল অবস্থা, খুব করে কেঁদেছেন তারা। কেনই বা কাঁদবেন না? তাদের চোখের মনির এমন অবস্থা, তা সইতে পারছেন না তারা। সামিনকে দেখে ফুপিয়ে কেঁদে উঠলেন ফারজানা, সঙ্গে সাজেদা। সামিন এগিয়ে এসে
তাদের দুজনের সামনে হাঁটু গেঁথে বসিয়ে মাথা নিচু করে বলল, এটা কি হয়ে গেল? কিভাবে হলো? আমি সকালে ওকে একদম ঠিক দেখে এলাম, হঠাৎ কি হলো ওর? মায়েরা কাদের কারণে কিচ্ছু বলতে পারছে না, তাই রফিকুল্লাহ বললেন, রোজকার মতোই আমি ওদের স্কুলে ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অফিসে পৌঁছানোর আগেই আমার কাছে কল আসে স্কুল থেকে। তৎক্ষণাৎ আমি গাড়ি ঘুরে স্কুলের পথে যাই। সেখানে গিয়ে দেখতে পাই সুমনের করুণ অবস্থা। সুমনার পুরো শরীর রক্তে মাখু ছিল। যে জায়গায় সুমনা অচেতন হয়ে পড়েছিল সে জায়গাটা রক্তে লাল হয়ে গিয়েছিল। ওর পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল শানিম। ভয়ে ওর কাছে যেতে পারছিল না, মুখে কিছু বলতেও পারছিল না। এরপর সবাই দরাদরি করে গাড়িতে তুলে দিল। তারপর হসপিটালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তাররা বললেন দ্রুত অপারেশন করতে হবে, নয়তো সামান্য একটু দেরি হলেই চোখটা রাখা যাবে না। আর সুমনের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই আমি বাধ্য হয়েছি তোমার আসার অপেক্ষা না করেই সুমনের অপারেশন করাতে। শামিনের চোখে পানি এসেও যেন আসছে না, কারণ সে এই মুহূর্তে ডিউটিতে আছে। এই অবস্থায় কারোর জন্য মায়া লাগতে নেই, কারোর জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে নেই। পাহাড় পরিমাণ দুঃখ ভেতরে চাপা রেখে বলল, এটা তুমি একদম ঠিক কাজ করেছো বাবা, কিন্তু ওর এই সমস্ত হলো কি করে? তুমি তো বললে যে তুমি ওদের স্কুলে ছেড়ে এসেছো, তাহলে? ওখানকার কিছু মানুষ বলছিল যে আমি চলে যাওয়ার পর নাকি সুমনার সানিম গেটের বাইরে এসেছিল, কিন্তু ঠিক কী জন্য এসেছিল সেটা আমি জানি না। সব কিছু স্পষ্টভাবে সানিমই বলতে পারবে। ওকে এখনো জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে কিছু। তেমন সময় ছিল না, আর সানিমও ভীষণ ঘাবড়েছিল। বর্তমানে সানিম কোথায় আছে? ওকে স্কুল থেকেই বাসায় পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। শামিন সেখান থেকে উঠে বেডের কাছে গিয়ে দাঁড়ালো। মুখের উন্মুক্ত অংশটাই আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, জ্ঞান ফিরবে কখন তা কিছু বলেছে ডাক্তার? তেমন কিছু তো বলেনি। খানিকক্ষণ চুপ থেকে শামিন বলল, মাহমুদুল, তুমি বাসায় গিয়ে সানিমকে এখানে নিয়ে আসো দ্রুত। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ওকে স্যার। শামিনকে সেলুট দিয়ে বেরিয়ে গেল মাহমুদুল। শামিন ডাক্তারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে দরজায় হালকা টোকা দিয়ে বলল, আসবো স্যার। পেছন থেকে একজন লোক এসে বলল, স্যার ভেতরে নেই, তবে এক্ষুনি চলে আসবেন। আপনি ওখানে বসে অপেক্ষা করতে পারেন স্যার। শামিন চট করে পেছন ফিরিয়ে লোকটাকে দেখে বলল, কিন্তু আপনি কে? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা। শামিন ওপাশে গিয়ে পায়চারি করতে লাগলো। মিনিট দুয়েক বাদেই ডাক্তার এলো। শামিনকে পায়চারি করতে দেখতে পেল। ভুল দেখছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চোখ থেকে চশমাটা হাতে নিয়ে মুছে পুনরায় চোখে পড়ে নিয়ে তাকালো। এখনো সে তার সামনে সেই শামিনকেই দেখতে পাচ্ছে। এটা ভুল নয়। ডাক্তার দ্রুত পায়ে এগোচ্ছে। শামিনের মাথা নিচু, তাই সে দেখতে পায়নি। ডাক্তার একেবারে কাছে গিয়ে হাসি মুখে বলল, ইয়াসার সাহেব জি, তা আপনি কি করে জানলেন আমি এখানে আছি? শামিন মাথা উঁচু করতেই চোখের সামনে ডাক্তারি পোশাকে তার ছোটবেলার বন্ধুকে দেখে চমকে গেল। সে ডাক্তার সেজন্য চমকায়নি, কিন্তু তাকে দেশের মাটিতে দেখে বেশ অবাক হলো সে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও মৃদু হেসে কোলাকুলি করলো তার সঙ্গে। ডাক্তার হেসে বলল, ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গিয়েছে, সেই সুখে সুখে এই হসপিটাল পর্যন্ত চলে এলিস আমি। শামিন হাসিবিহীন মুখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো তোর সঙ্গে দেখা করার জন্যই নিয়তি এই নির্মম খেলাটা খেললো। নিমেষেই ডাক্তারের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। চিন্তিত সুরে শামিনকে জিজ্ঞেস করল, কি হয়েছে দোস্ত? কথাটা এভাবে বললি কেন? আমাকে খুলে বল সব কিছু। আচ্ছা, ভেতরে আয় আগে। শামিনের হাত ধরে টেনে কেবিনের ভেতরে নিয়ে বসতে দিল প্রাণপ্রিয় বন্ধুকে। এবার সে নিজের জায়গায় বসে শান্ত গলায় জিজ্ঞেস করল, বল না দোস্ত, কি হয়েছে? আর তুই এখানে কেন? দেখে তো মনে হচ্ছে তোর ডিউটি চলমান। তাহলে এখানে কি কারণে এসেছিস? তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তবে সুমন অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কাউন্টার থেকে জানতে পারলাম সুমনের অপারেশন নাকি তুই করেছিস। যদিও আমি আগে জানতাম না যে তুই সেই ডাক্তার। আমি এখানে এসেছি মাত্র কয়েক মিনিট হলো। বাবাকে জিজ্ঞেস করলাম সুমনের জ্ঞান কখন ফিরবে, তা বাবা কিছু বলতে পারলো না। তাই ভাবলাম আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি, আর এখানে এসে দেখি তুই। আশ্চর্য, ওটা ভাবি ছিল, কিন্তু আমি তো দেখেছিলাম ভাবির ছবি। আর আমি যাকে অপারেশন করেছি সে একদম আলাদা মানুষ। ওটা বলতে আজ কটা অপারেশন করেছিস? মাত্র একটা, 5 তলায় 504 নম্বর কেবিন। হ্যাঁ, ওইটাই সুমনা ছিল। এ আল্লাহ, কি বলছিস এসব? ভাবির অবস্থা খুব খারাপ ছিল, আর মুখ দেখে তো তুই নিজেও চিনতে পারতিস না, এমন হয়েছিল।
আমি অন্য হসপিটালে একটা মিটিংয়ে ছিলাম। ভাবিকে এখানে নিয়ে আসার পরপরই আমাকে জানানো হয়। তো আমি এসে দেখি এখানকার সবাই মিলে ওটি রেডি করে রেখেছে, কারণ কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ছিল। হাতে সময় একদমই কম ছিল, তাই আশপাশটা না দেখে সোজা ওটিতে ঢুকে গিয়েছি। আঙ্কেলকে দেখতে পেলেও তার কাছ থেকে জানতে পারতাম। এবার আসি আসল কথায়, ওরকম হলো কি করে? আমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও আমার চোখ খিচে এসেছে ভাবির মুখটা দেখে। তবে আল্লাহর দরবারে শুকরিয়া, অল্পের জন্য চোখটা বেঁচে গিয়েছে। আর 10 থেকে 15 মিনিট দেরি হলে একটা চোখ বাদ যেত। একটা দিক ভালো হলেও এমন অনেক খারাপ দিক রয়েছে, যেমন চোখ থেকে একটু নিচ মানে গলা পর্যন্ত যে অংশটুকু একদম থেতলে গিয়েছে, আগামী কয়েক বছরেও সেই দাগ মুছবে কিনা নিশ্চিতভাবে বলতে পারছি না। এখানেও আল্লাহর রহমত করেছেন, কেননা মুখের এইটুকু অংশের মতো যদি পুরো মুখটাই হতো তাহলে ভাবিকে বাঁচানো সম্ভব হতো না। তারপর আমি আসি, হাত দুটো তো সম্ভবত ইটের টুকরোর উপর ছিটকে পড়েছে, যার কারণে দু হাতের চামড়া ছিদ্র হয়ে গিয়েছে। পায়ে তেমন গুরুতর কিছু হয়নি, তবে একটা পা মুচকে গিয়েছে। আপাতত এই পর্যন্তই। এরপর সামান্য সুস্থ হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, তখন জানা যাবে। এছাড়াও ওর শরীর আরও কোনো সমস্যা আছে কি না। এতক্ষণ চুপচাপ ডাক্তারের বলা কথাগুলো শুনছিল, এবার তার বলার পালা। লম্বা শ্বাসের সঙ্গে কিছু চিন্তা বের করে দিয়ে বলল, যাক, এই দাগটা কোনো ব্যাপার না। আল্লাহ না করুন এর চেয়ে বড় কোনো ধরনের ক্ষতি হয়ে গেলে আমার মানুষ আমারই থাকতো। তাই বলে কখনো তাকে অবহেলিত হতে দিতাম না। আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে ওর মতো একটা মেয়ের সাথে এমনটা হওয়া মোটেও উচিত হয়নি। এটা তোর প্রাপ্যই ছিল না রে। মাহিম মেয়েটা খুব সরল স্বভাবের, মনের মধ্যে কোনো ঘুরপ্যাচ নাই। তবু কি যে হলো। আমি জানি দোস্ত, তোমার মনটা আমি জানি, তাই আমাকে বলে বোঝাতে হবে না। যাক, এবার ভাবি দ্রুত সুস্থ হয়ে উঠলেই হলো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো মাহিম, ভয়ের কিছু নেই তো? তোকে আমি কখনো মিথ্যা বলতে পারি না, তো আমি আজও মিথ্যে কিছু বলবো না। আসলে ভয়ের কিছু আছে। মাথায় খুব জোরে আঘাত লেগেছে, যার জন্য সহজে জ্ঞান ফিরবে না। কিন্তু তাড়াতাড়ি জ্ঞান ফিরে না এলে কোনো অঘটন করতে বেশি সময় লাগবে না। এখন করণীয় কি সেটা বল। আমাদের যা করণীয় তা আমরা করেছি, এখনও করছি এবং সামনেও করব। বাকিটা আল্লাহর জানেন। ফাহিমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে স্বামীর নরম গলায় বলল, তোদের যা কিছু করার সে সমস্ত কিছুই কর, শুধু খেয়াল রাখিস সুমনার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের কাজই সেটা, তুই চিন্তা করিস না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। আল্লাহ ভরসা। এগুলো কিভাবে ঘটলো তার খবর জানিস? এই মুহূর্তে জানি না, কিন্তু রাতের আগে জেনে যাব। ঘটনাটা ঘটার সময় সুমনার সঙ্গে আমার ছোট ভাই সানিম ছিল, ও বলতে পারবে কিভাবে কি হয়েছে। তারপর বাকিটা আমি খুঁজে নিব। সামিন কোথায় আছে এখন? বাসায় আছে, এতক্ষণে বোধহয় চলে এলো। আচ্ছা, তুই তোর কাজ কর, আমি আসছি। আমার হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে আমি দেখা করব সবার সাথে। ওকে। শামিন চেয়ারে ছেড়ে উঠে বেরিয়ে গেল। জরুরি কল ছেড়ে কেবিনে ঢুকতেই চোখে পড়ল সানিমকে। সবার মাঝে বসে আছে, ভয়াতুর চোখে মাঝে মাঝে সুমনার দিকে তাকাচ্ছে। মাহমুদুল তাদের সাথে বসেছিল। সামিনকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। সানিমের সামনে দাঁড়িয়ে হাত দুটো বুকের উপর ভাঁজ করে ছোট্ট সুরে প্রশ্ন করল, কি করে হলো এসব? সানিমের মাথা নোয়ানো, হালকা কাঁপছে, মনের মধ্যে ভয় জেগেছে। কি রেখে কি বলবে, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। তার নীরবতা দেখে সামিন আবার বলে উঠল, একটা প্রশ্ন করেছি, তার উত্তর দিচ্ছিস না কেন? আমি আর ভাবি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা গাড়ির সঙ্গে একটু লেগে গেল। বাহ, অসাধারণ। মজা নিচ্ছিস আমার সাথে? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করার জন্য ডিউটি রেখে এখানে এসেছি? রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলাম, একটা গাড়ির সঙ্গে একটু লেগে গেল, এসব কি? একটু লেগে গেলে কি মানুষের এমন অবস্থা হয়? তুই দেখতে পাচ্ছিস না কি হাল হয়েছে? তার চেয়েও বড় কথা, বাবা তোদের স্কুলে ছেড়ে গিয়েছিল, তাহলে তোরা রাস্তার পাশ দিয়ে কোথায় যাচ্ছিলিস? যা কিছু ঘটেছে তা স্পষ্ট করে বল, অযথা মাথা গরম করিস না সানিম। বাবা যখন আমাদের ছেড়ে এসেছিল তখন আমরা গেটের ভেতরে ঢুকে গিয়েছিলাম। তারপর আমি ভাবিকে বলেছিলাম আমার সঙ্গে একটা দোকানে যেতে। প্রথমে ভাবি নিজেও যেতে চায়নি আর আমাকেও যেতে দিতে চায়নি।
কিন্তু আমি খুব করে জোর করেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য। এরপর এক প্রকার বাধ্য হয়ে যেতে রাজি হয়। গেট থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে হাঁটছিলাম গল্প করতে করতে। হঠাৎই আমি রাস্তার মাঝখানে চলে যাই। সেটা আমি বা ভাবি কেউই খেয়াল করিনি। একটা সময় আচমকা ভাবি আমার হাত ধরে টান দেয়, যার ফলে আমি একদম রাস্তা থেকে দূরে সরে যাই। এরপর আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ভাবির পেছনে একটা সিএনজি এসে জোরে ধাক্কা দিল, আর ভাবি তাল সামলাতে না পেরে ছিটকে রাস্তার ওপাশে ইটের টুকরোর উপরে পড়ে যায়। একটা বড় ইট ছিল, ওটা ভাবির মাথায় লেগেছে। যদি সেটা না থাকতো তাহলে পুরো মুখটাই থেতলে যেত। আর যদি আজ ভাবি এগুলো না করতো তবে আমাকে এই মুহূর্তে ওই বেডে থাকতে হতো বা কবরে। সিএনজি চালককে সিএনজি থামিয়েছিল? না। ওকে, এবার বল তোর এমন কি জরুরি কাজ ছিল দোকানে যার কারণে স্কুল টাইমে স্কুলে না গিয়ে তোর দোকানে যেতে হয়েছে? এমনি। এমনি মানে কি? এমনি এমনি কেউ কোথায় যায়? কেঁদে দিল সামিন। সামনে থেকে সরে গিয়ে বেডের পাশে দাঁড়ালো। গায়ের উপর থেকে চাদর খানিকটা সরিয়ে হাত বের করলো। শুধু আঙ্গুলগুলো বাদে সব ব্যান্ডেজ ঢেকে রাখা। অনামিকা আঙ্গুলে সেই রিংটা চিকচিক করছে। দীর্ঘশ্বাস ছেড়ে সবার সম্মুখে সুমনার কপালে আলতোভাবে চুমু দিল। পুনরায় চাদর দিয়ে সুমনাকে ঢেকে দিয়ে রফিকুল্লার সামনে এসে বলল, আমার হাতে একদমই সময় নেই বাবা, আমি এখন চলে যাচ্ছি। মাহমুদুল থাকবে, যখন যা প্রয়োজন হবে ওকে শুধু বলবে, আমি রাতে আসবো। ঠিক আছে, সাবধানে যেও, আর এদিকের কথা চিন্তা করো না। মায়েদের আর সানিমকে বাসায় পাঠিয়ে দাও। এখানে তুমি আর মাহমুদুল থাকলেই হবে। তার উপর মাহিমও আছে, যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মাহমুদুলের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। সাজেদা, ফারজানা আর সানিম বাসায় চলে গিয়েছে। ফাহিম এসে রফিকুল্লাহ আর মাহমুদুলের জন্য খাবারের ব্যবস্থা করলো। সবাই বসে দুজন খেতে শুরু করলো। রফিকুল্লাহর গলা দিয়ে খাবার নামছে না। খাবার মুখের সামনে নিতেই চোখ চলে যাচ্ছে তার সামনে বেডের উপর শুয়ে থাকা মেয়েটার দিকে। ফাহিমের জর্জরিতে অল্প কিছু খেয়ে উঠে গেলেন তিনি। বারবার মেয়ের দিকে তাকিয়ে প্রহর গুনছেন, অপেক্ষা করছেন কখন তার মেয়ের জ্ঞান ফিরবে আর সে উঠে বাবা বলে ডাকবে। রাত 11টায় সামিন অফিস থেকে বাসায় না গিয়ে সোজা এখানে চলে এসেছে। রফিকুল্লাহকে জোর করে ধরে বাসায় পাঠিয়ে দিয়েছে। মাহমুদুলকেও তার বাসায় পাঠিয়ে দিয়েছে। তবে এত জোর জবরদস্তি করেও মাহিমকে পাঠাতে পারেনি। জেদ করে বসেছে সে আজ সামিনের সঙ্গেই থাকবে। রফিকুল্লাহ বাসায় পৌঁছে রানার হাতে খাবার আর সামিনের জন্য পোশাক পাঠিয়ে দিল। সেগুলো নিয়ে রানা আসতেই ফ্রেশ হতে চলে গেল। রানা কিছুক্ষণ বসে সামিন বেরিয়ে আসতেই তাকে বলে চলে গেল। প্লেটে খাবার নিয়ে তখন থেকে খাওয়ানোর চেষ্টা করছে মাহিম, তবে কিছুতেই খাচ্ছে না সামিন। একসময় বিরক্ত হয়ে সামিন বলল, আহা মাহিম, বললাম তো আমার খিদে নেই, তবুও জোর করছিস কেন? সকালের পর থেকে কিছু খাওয়া হয়নি তোর, তবুও বলছিস খিদে নেই? পাগল ভেবেছিস আমাকে? সত্যি আমার খিদা নেই রে। তাড়াতাড়ি মুখ খোল। সুমনার দিকে তাকিয়ে সামিন বলল, আমার পাগলিটাও তো সকাল থেকে কিছুই খায়নি। রোজ রাতে সে আমার ফেরার অপেক্ষা করে, না খেয়ে বসে থাকে। আমি বাসায় ফিরলে তারপর আমাকে খেতে দিয়ে নিজে খেতে বসে। আজ কি করে আমি তাকে ছাড়া একাই খেয়ে নিব? খুব শীঘ্রই সেই দিন ফিরে আসবি, দেখিস। সেদিন পেতে হলে লড়াই করতে হবে, তার জন্য খাবার দাবার ঠিক সময় মতো খেতে হবে। এরপর যদি তুইও অসুস্থ হয়ে যাস তাহলে ভাবির কি হবে? কে দেখাশোনা করবে তাকে? সব কিছুর আগে তোকে সুস্থ থাকতে হবে, তবেই না তুই লড়াইয়ে এগিয়ে যাবি। মাহিমের কথা শুনে দু লোকমা মুখে নিয়ে বলল, হয়েছে, এবার আর বলতে পারবি না যে আমি খাইনি। হঠাৎ দরজায় টোকা বলল। মাহিম গিয়ে দরজা খুলে দিল। মাহমুদুলকে দেখে চট করে দাঁড়িয়ে গেল সামিন। চোখ বড় করে তাকালো সে। মাহমুদুল টের পেয়ে বলল, স্যার, তখন আমি ডিউটিতে ছিলাম, তাই আপনার আদেশ মেনে চলে গিয়েছিলাম। কিন্তু এখন আমি নিজের ইচ্ছাতেই এসেছি, আর আপনিও আমায় কিছু বলতে পারবেন না। আমি আজ এখানেই থাকবো। যে পথ দিয়ে এসেছো সে পথ দিয়ে চলে যাও, নয়তো কিন্তু ভালো হবে না। আপনি যাই বলুন স্যার, আমি কিন্তু শুনবো না। সারাদিন খুব খাটাখাটুনি করতে হয়েছে, তুমি ফিরে যাও। না স্যার। ওদের কথার মাঝে মাহিম বলে উঠল, এখানে দুজন নার্সকে ডেকে নিচ্ছি, তোরা বরং আমার কেবিনে চল, কিছুক্ষণ ঘুমিয়ে নিবি, ভালো লাগবে। আমি এখানেই ঠিক আছি, তুই মাহমুদুলকে নিয়ে যা। মাহিম একবার সুমনাকে দেখিয়ে নিল। জ্ঞান ফেরার নাম নেই। আজ ফিরবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সামিনের দিকে তাকিয়ে মাহিম বলল, ভাবি রেসপন্স করলেই আমায় জানাবে, ঠিক আছে? ওকে।
ওরা বেরিয়ে গেল। সামিন দরজাটা লাগিয়ে দিয়ে একটা মোড়া টেনে বেডের পাশে বসলো। সুমনার মুখটার দিকে তাকিয়ে আঝরে অশ্রু বিসর্জন দিচ্ছে সামিন। তার চোখে ঘুম নেই, আজ একটুও ঘুম পাচ্ছে না তার। এক মুহূর্তের জন্য চোখের পাতা দুটো বন্ধ হতে চাইছে না। কখন সুমনা সাড়া দেবে, কখন সুমনা তাকে ডাকবে, তার অপেক্ষায় বসে রইল সামিন। সেদিন সারা রাত ধরে সুমনার পাশে বসেছিল সামিন। এক মুহূর্তের জন্য কেমনি বাইরে পা রাখেনি সে। মাঝরাতে আল্লাহর দরবারে দুহাত তুলে ভিক্ষা চেয়েছে সুমনাকে। আল্লাহ শুনেছিলেন তার ফরিয়াদ। তাহাজ্জুদ নামাজ শেষ করে উঠে তাড়াতাড়ি জ্ঞান ফিরে সুমনার। আল্লাহর রহমত পেয়ে সন্তুষ্ট হয়ে বারবার শুকরিয়া আদায় করেছিল সামিন। অতি আনন্দে মাহিমকে কল করে জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে সে। এসে চেক আপ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তখন সুমনা বিপদমুক্ত ছিল। সেই থেকে সামিনের নতুন লড়াই শুরু হয়। একদিকে তার কর্তব্য, একদিকে দায়িত্ব। চবান তালে দুদিক সামলাতে হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কর্তব্য পালন করতে হয়েছে, আর রাত থেকে সকাল পর্যন্ত দায়িত্ব। সামিন এমন বহু রাত পার করেছে নির্ঘুমে। আবার এমন হয়েছে সে দুটো খাবার খাওয়ার মতো সময় পায়নি। এত কিছুর পরেও সামিন কখনো বিরক্ত হয়নি তার দায়িত্ব পালনে। সুমনার পাশে থাকা, তার মনের সাহস জুগিয়ে দেওয়া, তাকে একটু একটু করে সুস্থ করে তোলা, সব কিছুতেই সুমনার পাশে থেকেছে সামিন। অবশেষে সে সফল হয়েছে। পুরোপুরি 6 মাস লেগেছে তার সুস্থ হতে। তবে এর পেছনে শুধু সামিনের অবদান ছিল না। রফিকুল্লাহ থেকে শুরু করে মাহিম, মাহমুদুল, এদের অবদানের কথা ভুলতে পারা অসম্ভব। সুমনা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, আর কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছিল। কারো সঙ্গে মন খুলে কথা বলতে চাইতো না, হাসতে চাইতো না, ঠিকমতো খাবার খেত না, সবসময় একা থাকতে চাইতো। অন্ধকারটা যেন একটু বেশি প্রিয় হয়ে উঠেছিল তার কাছে। সে সময় সবার একটাই মূল উদ্দেশ্য ছিল সুমনাকে ট্রমা থেকে বের করা। তখন থেকেই সব সময় কেউ না কেউ একজন সুমনার কাছে ছিল, তার সাথে গল্প করেছে, তাকে সময় মতো খাইয়েছে, সময় অসময়ে হাসিয়েছে। সানিম ভিডিও দেখে প্রতিদিন বিভিন্ন রকমের খাবার বানিয়ে এনে খাইয়েছে সুমনাকে। সবার আদর, স্নেহ, ভালোবাসায় আবারও সুমনা সেই আগের চঞ্চল সুমনায় পরিণত হয়েছে। চোখের পলকে কেটে গেল কটা বছর। আজ সুমনার এসএসসি পরীক্ষার শেষ দিন। ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপভোগ করতে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে সুমনা। দুহাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। সামিন ঘুম থেকে উঠে পাশে সুমনাকে দেখতে না পেয়ে উঠে ওয়াশরুমে দেখলো সেখানে নেই। বেলকনির দরজা খুলে ভেতরের দিকে তাকাতেই সুমনাকে দেখতে পেল। নিঃশব্দে এগিয়ে গিয়ে সুমনার পাশে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলল, কি হচ্ছে এটা? আর কোনো কাজ নাই? সুমনা চমকে পিছনে ফিরে তাকালো। ধোয়াদের পানিটুকু সাবিনের দিকে ছিটিয়ে দিয়ে চোখ বড় করে ঝাড়ে ছুটে বলল, ভয় দেখালে কেন? তোমার কি এছাড়া আর কোনো কাজ নেই? সবসময় ভূতের মতো পেছন থেকে এসে ভয় দেখাও। যদি ভয় পেয়ে মরে যাই তখন কি হবে বলো তো? কি আর হবে, বড় একটা মেয়েকে বিয়ে করবো যাতে তার সাথে সংসার করতে পারে। নাক ফুলিয়ে সুমনা বলল, আমি যদি মরে যাই তাহলে তোমাকে নিয়েই মরবো একদম। আমি একা কেন মরবো? আর তুমি নতুন বউ নিয়ে ঘর সংসার করবে, তা তো কখনো হবে না। তুমি এপারেও আমার আর ওপারেও আমারই থাকবে, বুঝছো পণ্ডিত মশাই? সাবিন মুস্কি হেসে সুমনের কাঁধের উপর দুহাত রেখে নিজের কাছে টেনে নিত। আগের তুলনায় অনেকটাই উচ্চতা বেড়েছে সুমনার। এখন আর তার সামনে হাঁটু গেঁথে বসতে হয় না। দাঁড়িয়ে থাকা অবস্থায় সুমনা ছুঁতে পারে সামিনের মুখমণ্ডল। সুমনার মুখের উপর হালকা ঝুঁকে সামিন বলল, তুমি কবে থেকে এত হিংসুটে হলে বলো তো? আগে তো এমন ছিলে না। আগে তো আমি একটা মাথা মোটা ছিলাম, যার কারণে নিজের জিনিস নিজে চিনতে পারিনি। কিন্তু এখন তো আমি খুব চালাক হয়েছি, তার জন্যই তো একটু হিংসে হয়। এখন যেহেতু চিনতে পেরেছো, নিজের জিনিস তাহলে আগলে রেখো। নিজের জিনিস নিজের কাছে রাখো, নয়তো হারিয়ে গেলে খুঁজে পাওয়া অসম্ভব। তার মানে তোমার হারিয়ে যাওয়ার ইচ্ছে আছে? না, ইচ্ছে ঠিক নেই, তবে বলাও তো যায় না কখন কার হাত ধরে হারিয়ে যায়। সুমনা ভ্রুকুসকে দুহাতে সাবিনের গলা চেপে ধরে নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, গলা টিপে মেরে ফেলবে একদম। গলা টিপে দিলে তো মরেই যাব, তার চেয়ে বরং আদর দিও, তোমার হয়ে বেঁচে থাকবো। সাবিনের চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে সুমনা বলল, আমার তাড়া আছে, ছাড়ো। এতক্ষণ ছিল না? ছিল। তবে এখানে দাঁড়িয়েছিলে কেন? বৃষ্টি দেখছিলাম। জীবনে কি বৃষ্টি দেখোনি নাকি? না, দেখিনি। আজকে বৃষ্টিটা ভীষণ সুন্দর। তোমার চেয়েও কম সুন্দর। চলো না ভিজে আসি। পা গলে পেয়েছে? কটা বেজেছে তার খেয়াল আছে তোমার? দ্রুত গিয়ে তৈরি হও।
সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আবার যখন নিয়মিত স্কুলে যাচ্ছিলাম তখন থেকেই তুমি আমাদের স্কুলে ছেড়ে আসো। কিন্তু তুমি কি জানো আমি বাবাকে কতটা মিস করি? বাবা খুব ভালো, তোমার মতো খিটখিটে মেজাজের নয়, বুঝলে? তোমাদের স্কুল থেকে বাবার অফিস কত দূর জানো তুমি? কখন গিয়েছিলে বাবার অফিসে? তোমাদের স্কুলে ছেড়ে দিয়ে বাবার অফিসে যেতে খুব ঝামেলা হয়। কখনো কখনো সময় মতো পৌঁছাতে পারে না, তবুও তোমাদের কাছে কখনো বলেনি যে তার এভাবে যাতায়াত করার সমস্যা হয়। কিন্তু আমি বাবাকে তো একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বাবা বলেছিল স্কুল থেকে কাছেই অফিস। তোমাকে সত্যি বললে তুমি একাই স্কুলে যাতায়াত করতে চাইতে, তার জন্য হয়তো বলেনি কিছু। বুঝলাম এবার। এখন ফ্রেশ হতে যাও। তুমি না ছাড়লে কি করে যাব? তোমাকে একদমই ছাড়তে ইচ্ছে করছে না। তাহলে কোলে নিয়ে বসে থাকো। শুধু কোলে নিয়ে বসে থাকলে কি চলবে ম্যাডাম? তাহলে আর কি করতে হবে শুনি? আপনাকে কিছু বললেই তো লজ্জায় নীল হয়ে যান। আর ওইদিকে অল্প কয়েকদিন আগে বিয়ে করে মাহিম বাবা হতে চলল, আর এদিকে আমি বুড়ো হয়ে যাচ্ছি, অথচ আজও নিজের বউকে আদর ভালোবাসা দিতে পারলাম না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? মা বোধহয় ডাকছে আমায়। শাবিনীর হাত দুটো সারানোর খুব চেষ্টা করছে। সুমনা পালিয়ে যাচ্ছে বলে আরো শক্ত করে চেপে ধরছে নিজের সাথে। এভাবে থাকতে উসখুস লাগছে তার, খুব অস্থির লাগছে। ক্রমশ সাবিনের চাবানি গভীর হচ্ছে, ঘোর লেগে যাচ্ছে তার। সুমনা টের পেয়ে গেল। সুমনের কোমর থেকে হাত ছড়িয়ে তার মুখটা নিজের মুখের দিকে তাক করে সামিন বলল, অনেক তো হলো, এবার কি উচিত আমাদের সম্পর্কটা আরো মজবুত করা, আমাদের সম্পর্কটার পূর্ণতা দেয়া। সামিনের চোখে চোখ রাখা সম্ভব হচ্ছে না। তার চোখে কিছু একটা আছে যেটা খুব করে কাছে টানতে চাইছে সুমনাকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। মুহূর্তের মধ্যে শরীর ঠান্ডা হয়ে গেল। কোলাতে না পারে চোখ দুটো বন্ধ করে নিল। সামিন তার প্রশ্নের উত্তর হিসেবে পেলে শুধুই নীরবতা। সুমনের কপালে আঁকড়ে পড়া সেই ছোট্ট ছোট্ট চুলগুলো ফু দিয়ে সরিয়ে বলল, তোমার নীরবতা কি তোমার সম্মতি ধরে নেব? জানি না আমি, যদি বলি তুমি এটাই চাও, তবে চাই। সত্যি কি চাও তুমি? যে মানুষ আচার আচরণে বুঝতে পারে না আমি কি চাই, সেই মানুষটা রচনা লিখে ফেললেও বুঝবে না। বুঝেছিলাম, তবে তুমি তখন এতটাই ছোট ছিলে যে আমি বুঝেও না বোঝার মতো ভান করেছিলাম। গ্রামে এমন অনেক মেয়ের বিয়ে হয় যাদের বয়স অল্প, তবে তাই বলে কি তারা সংসার থেকে পিছিয়ে আছে? নেই তো। হতে পারে যদি স্বামী স্ত্রীর বয়সের মিল মতো থাকে, কিন্তু তোমার আমার বয়সের আকাশ পাতাল পার্থক্য, তাই এক্ষেত্রে একেবারেই অসম্ভব ছিল। তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু আমি এমনও দেখেছি যে প্রথম স্ত্রী মারা গিয়েছে আর দ্বিতীয় বিয়ে করেছে 14 থেকে 15 বছর বয়সের একটা মেয়েকে। তারা দিব্যি সংসার করে যাচ্ছে, আবার বিয়ের 1 বছরের মাথায় তারা বাবা মাও হয়ে যায়। সে লোক কখনোই তার স্ত্রীকে ভালোবাসেনি, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে দুঃখ তো দূরে থাক, দুঃখ দেওয়ার কথা ইন্টেনশনে আনতে পারে না। অবশ্য সে তার চাহিদা মেটাতে বিয়ে করেছে এবং সে তাই করেছে। কখন এটা ভাবেনি এজন্য ঠিক কতটা খেসারত দিতে হবে মেয়েটাকে। আমি ওরকম না ভাই, তাই বলে যে আমার একদমই কোনো অনুভূতি নেই তাও না। আমি চাই না আমার জন্য কারো কিছু খারাপ হোক। তা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, তুমিও যদি তাদের দলের হতে তাহলে এই মুহূর্তে আমার কোলে 3-4টা বাচ্চা থাকতো। কথাটা বলেই খিলখিল করে হেসে উঠল সুমনা। তার হাসি দেখে সামিনও হাসতে শুরু করলো। খেতে বসেছে সবাই। সুমনা মুখের খাবার শেষ করে রফিকুল্লার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তোমার অফিসে কোনো পোস্ট কি ফাঁকা আছে? খাবার রেখে সবাই সুমনার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে সবার এমন অবস্থা দেখে বলল, কি হলো? পৃথিবীতে এমন কথা কি আমার আগে আর কেউ বলেনি, নাকি আমিই প্রথম? কোনটা? যে যার মতো খাবার খেতে লাগলো। তা দেখে সুমনা পুনরায় রফিকুল্লার উদ্দেশ্যে বলল, বলছো না কেন বাবা? আমার মেয়ে হচ্ছে সেই অফিসের মালিক, তার জন্য কোনো পোস্ট ফাঁকা থাকতে হবে না। সে যখন তখন যে কোনো পোস্টে যোগদান করতে পারবে। সুমনার মুখে বিশ্বজয়ের হাসি। সুমনা কিছু বলতে যাবে এমন সময়ে তাকে থামিয়ে দিয়ে সামিন বলল, বাবা তুমি কিন্তু খুব বেশি আশকারা দিচ্ছ ওকে। কেউ যদি নিজের ইচ্ছেতে কিছু করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া উচিত না সামিন। তোমরা বা আমি আমরা কেউই ওকে কখনো এমন কোনো অভাব দিইনি যার জন্য ওকে চাকরি করতে হবে। কথাটা অভাবের নয় বাবা, কারো ইচ্ছে থাকতেই পারে নিজের পায়ে দাঁড়ানোর, সেটা ভুল কিছু না। সুমনা যদি বুঝতে পারে, করতে পারে, তাহলে তো ভালোই। আমার বয়স হচ্ছে, আর কত বছর অফিস সামলাতে পারবো? তুমি এক লাইনে চলে গিয়েছো, সানিম কোনো লাইনে যাবে তা আল্লাহ জানেন, কিন্তু আমার অফিসটার কি হবে? কে দেখাশোনা করবে ভেবেছো কখনো? আর কে দেখবে?
তোমার মেয়ে তো আছে, সেই দেখবে সব দিক। অবশ্যই দেখবে। তুমি ছেলে হয়ে বাবার দিকটা ভেবে দেখোনি কখনো, অথচ আমার মেয়ে ঠিকই চিন্তা করে আমাকে নিয়ে। আমি তো তোমার খারাপ ছেলে। হ্যাঁ তাই। বাবা ছেলের ঝগড়া দেখে সাজেদা বললেন। তোমরা চুপ করো তো, তোমাদের কাউকে অফিসে সামলাতে হবে না। রবিকুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি তুমি একাই সামলাবে? আমি একা নই, আমার সঙ্গে আমার নাতি নাতনিরা থাকবে। রসগোল্লার মতো চোখ করে সামিনের দিকে তাকালো সুমন। সামিন পাত্তা না দিয়ে দ্রুত খেতে লাগলো। ওদিকে রফিকুল্লাহ সাজেদা সানিম হো হো করে হাসছে। সামিন তৈরি হয়ে সবাই বসে আছে। এখনো সুমনা তৈরি হয়নি, আর কতক্ষণ লাগবে তাও জানা নেই। অপেক্ষা করে বিরক্ত হতে হতে এক পর্যায়ে সামিন বলতে শুরু করলো, তুমি কি বিয়ে বাড়ি যাচ্ছ? এতক্ষণ সময় লাগে তৈরি হতে? ওদিকে সময় দৌড়ে যাচ্ছে, এদিকে তুমি বসে আছো, বসে বসে সাজগোজ করতে ব্যস্ত। আরে বাবা, তাড়াতাড়ি করো না, আজকে মিটিং আছে, ঠিক সময় পৌঁছতে না পারলে আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে অধর উল্টে সুমনা বলল, আজ আমার মিটিং আছে, এখন আমি জরুরি একটি মিটিংয়ে আছি। এক্ষুনি গুরুত্বপূর্ণ মিটিং শুরু হবে। যত সব ফাউল মার্কা চাকরিজীবীদের এই একটাই ডায়লগ, সব সময় তারা এটা বলে পার পেতে চাই, কিন্তু এতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মিটিং তুমি বুঝবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? যদি তোমার সত্যি দেরি হয়ে যায় তাহলে তুমি যেতে পারো, তবু কানে কাছে বসে মিটিং মিটিং করো না, বিরক্ত লাগে শুনতে। আর তুমি যে আমাকে 1 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রেখেছো, সে বেলা কিছু না, না? পুরোপুরি 8টার মধ্যে আমাকে অফিসে থাকতে হয়। তোমার পরীক্ষার জন্য আমার অফিস যেতে 9:30 বেজে যায়, তবু আমাকে দাপট দেখানো হচ্ছে কেন? না মানে এমনি বলেছি, চলো আমার হয়ে গিয়েছে। এক হাতে নিজের ব্যাগ, অন্য হাতে সুমনার ফাইল নিয়ে বেরিয়ে গেল। রোজকার মতো মাহমুদুল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের রেখে স্যালিউট দিয়ে দ্রুত দরজা খুলে দিয়ে সামিনের হাত থেকে ব্যাগটা নিল। তারা ভেতরে গিয়ে বসতেই দরজা আটকে দিল। ড্রাইভিং সিটে বসে নজর সামনের দিকে দিল। পরীক্ষা শেষে গেটের বাইরে এসে এদিক সেদিক খুঁজতে লাগলো। রানা কোথাও নেই। রোজ তো এখানেই থাকে, তাহলে আজ ব্যতিক্রম হলো কেন? নাকি পথে যানজটের কারণে আটকে আছে? কিন্তু রানা তো প্রতিদিনই কিছু সময় আগে চলে আসে, যাতে করে সুমনাকে অপেক্ষা করতে না হয়। হঠাৎ কারো অস্পষ্ট ডাকে পেছনে ফিরে তাকায় সুমনা। মাহমুদুলকে দেখতে পেয়ে অবাক হলো। গলা উঁচিয়ে দেখার চেষ্টা করলো মাহমুদুলের পেছনে কেউ আছে কিনা। তৎক্ষণাৎ মুচকি হেসে মাহমুদুল বলে, স্যার আসেননি ম্যাম, তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। আপনার স্যার কি করে জানতে পারলো আজ রানা ভাই আমায় নিতে আসেনি? স্যার নিজেই রানাকে কল করে বলেছেন আজ যেন সে আপনাকে নিতে না আসে। ম্যাম একটু জলদি চলুন, স্যার আমাকে আধা ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যে যদি পৌঁছাতে না পারি তবে কপালে দুঃখ আছে। আপনার স্যার তো আর খেয়ে দে কাজ নেই, শুধু মানুষকে দুঃখ দেওয়া ছাড়া। না ম্যাম, স্যার মোটেও সেরকম নন। হ্যাঁ, হয়তো একটু এদিক সেদিক করলে রাগ করেন, কিন্তু তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার ব্যক্তিত্ব এবং তিনি নিজে এক কথায় অসাধারণ। বুঝলাম ভাইয়া, আপনার স্যার ভদ্রলোক, এবার চলুন। মাহমুদুল হেসে গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার পেছনে সুমনা হাঁটছে। বিশাল এক রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো। তখনকার মতো মাহমুদুলের পিছু হেঁটে ভেতরে এলো। পায়ের ওপর পা তুলে বসে ল্যাপটপে কিছু করছে সামিন। মাহমুদুল সামনে গিয়ে স্যালুট দিয়ে তার উপস্থিতি জানালো। স্যার, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। ফোনের সময় দেখে একগাল হেসে সামিন বলল, সাব্বাস মাহমুদুল, আধ ঘন্টা হতে আর 2 মিনিট বাকি, তার আগেই দেখি তোমরা চলে এসেছো। মাহমুদুল মুচকি এসে ছোট্ট করে বলল, জি স্যার। ইশারা করে সুমনাকে বসতে বলল। ইশারা বুঝতে পেরে চুপচাপ বসে গেল। মাহমুদুল সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সামিন বললে সে সেখান থেকে চলে যাবে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারা করে সামনের চেয়ারটা দেখিয়ে সেখানে বসতে বলল সামিন। কিন্তু মাহমুদুল এখানে বসবে না, তাই অনুমতি নিয়ে অন্য টেবিলে গিয়ে বসল। সুমনা আয়েশ করে বসে বলল, হঠাৎ এখানে কেন? এখানে মিটিং ছিল, আর সেটা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। ওদিকে তোমারও পরীক্ষা শেষ, তার জন্য ভাবলাম দুজন একসাথে কিছু খেয়ে নেই। আগে বললেই হতো, সানিমকে ডেকে নিতে পারতাম। বেচারা যদি শোনে ওকে ছাড়া আমরা এসেছি, খুব রাগ করবে তাহলে। পরবর্তীতে নিয়ে আসবো। এখন তো তোমার স্কুল নেই, সারাদিন বাসাতেই থাকবে, তো যখন তখন ঘুরতে যাওয়া যাবে। তোমারই তো সময় নেই। সময় বের করে নিব। তাদের কথার মধ্যেই খাবার চলে এলো। খেতে খেতে টুকটাক গল্প করে খাওয়ার পর্ব শেষ করে পুনরায় সুমনাকে মাহমুদুলের সঙ্গে বাসায় পাঠিয়ে দিয়ে সামিন সেখান থেকে তার কর্মস্থলে ফিরে যায়। আর সামিনের জন্য রাতের খাবার ঘরে এনে ঢেকে রেখেছে। সাদাদা প্রশ্ন করায় তাকে উত্তর দিতে যে সামিন নিজেই এটা করতে বলেছে। তাই আর সাদাদা কোনো প্রকার কথা বাড়াননি। দেয়াল ঘুরের দিকে তাকালো। বেশ রাত হয়েছে,
সামিন ফিরে আসার সময় হয়ে গিয়েছে। যা কিছু বাকি তা এর মধ্যেই শেষ করতে হবে, নয়তো সব শেষ। চটজলদি ঘরের কাজ সেরে ফ্রেশ হয়ে এসে মূল কাজে বসে গেল। ঘন্টাখানেক পর সামিন ঘরে প্রবেশ করলো। ঘরে শুধু ডিম লাইট জ্বালানো, পরিষ্কারভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তরতাজা ফুলের ঘ্রাণ আসছে নাকি। চারিদিকে মোমা করছে। মনে মনে ধারণা করলো আজ কিছু একটা হতে চলেছে, তবে যা হবে তা ভালোই হবে, এটা নিশ্চিত। সামিন ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে তাকালো। এবার সে আসল কাহিনী বুঝতে পারল। এক গাল হেসে সামনের দিকে এগোচ্ছে। পুরো বিছানায় গাঁদা ফুল এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে বিছানার চাদরটা পর্যন্ত টেনে পাওয়া যাচ্ছে না। তার উপর লাল গোলাপির পাফড়ি দিয়ে সুন্দর করে দূরে ঝোড়া লাভ, তার মধ্যে সামিন আর সুমনার নামের ইংরেজি প্রথম অক্ষর। লাভটার একটু উপরে টুকটুকে একটা পরি এক হাত ঘোমটা টেনে বসে আছে, আর দুপা এগোতেই তর্জনী উঁচু করে সোফার দিকে দেখালো। হাত থেকে ব্যাগটা রেখে সামিন সেদিকে গিয়ে দেখতে পেল সোফার ওপর পাজামা পাঞ্জাবি রাখা, তার উপর ছোট্ট চিরকুট, তাতে লেখা দ্রুত পড়ে এসো। সামিনও দেরি না করে গিয়ে ফ্রেশ হয়ে এলো। সুমনা আবারও তর্জনী উঁচু করে টেবিলের উপর দেখালো। সবাই বসে খাবারের প্লেটটা হাতে নিতেই খেয়াল করলো প্লেট যে জায়গাটায় উপর ছিল তার নিচেই লেখা আমি খেয়ে নিয়েছি। চট করে খাওয়া শেষ করে বিছানার কাছে এসে দাঁড়িয়ে গলা খাকড়ি দিয়ে বলল, আর কিছু করতে হবে? মাথাটা দুদিকে নাড়িয়ে না বোঝালো। সামিন সুমনার মুখোমুখি বসে আস্তে ধীরে ঘোমটাটা তুলে থুতনিতে ধরে মুখটা উঁচু করলো, সাধারণত যেমনটা নতুন বই করে। সুমনা চোখ মেলে সামিনের দিকে তাকিয়ে চোখ মরে হেসে বলল, কেমন দিলাম? দারুণ। দারুণ তো হতেই হবে, কারণ এইসব আমি করেছি। তো ম্যাডাম, মাকে তার বিজনেস পার্টনার দেওয়ার জন্য তৈরি তো? সুমনা হাসি থামিয়ে লজ্জা মিশ্রিত গলায় বলল, সত্যি আমরা অনেকটা সময় পার করে এসেছি। হ্যাঁ, আমাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। আমার দিক থেকে যেমন তেমন, কিন্তু তোমার দিক থেকে পরিপূর্ণ গুরুত্ব ছিল এই সম্পর্কটাতে। এত কিছুর পরেও একটা জায়গা থেকে ঠিকই শূন্য থেকে গিয়েছে। সেটা হলো আমরা 8-10টা স্বামী স্ত্রীর মতো ছিলাম না। শুধু এই ব্যাপারটার জন্যই আমাদের সম্পর্কটা আজও অপূর্ণ রয়ে গিয়েছে। এভাবে আর কতদিন? তাই ভাবলাম এবার সময় এসেছে আমাদের শূন্যস্থানটা পূরণ করার। আজ তোমাকে একটু বেশি বুদ্ধিমতী মনে হচ্ছে। তবে এত দিনে তোমার চোখের পর্দা খুলেছে বলো? খিলখিলিয়ে হেসে উঠল সুমনা। সামিন ঘরের আলো নিভিয়ে এলো। এতক্ষণে হাসি থামিয়ে চুপ হয়ে গিয়েছে সুমনা। সামিন এসে আগের জায়গাটায় বসল। ডিম লাইটের আলোয় মাথার উপর থেকে শাড়ির আঁচল চড়িয়ে কাঁধ থেকে সেফ টিফিন খুলে আঁচলটা নামিয়ে দিতেই সেটা খামসে ধরল সুমনা। সামিন গলায় ঘাড়ে চুম্বন করতে লাগলো। আঁচল ছেড়ে সেও সামিনের সঙ্গ দিচ্ছে। সুমনাকে শুয়ে দিয়ে পাঞ্জাবির গলার কাছের বোতামগুলো খুলে চট করে গায়ে থেকে পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলল। সুমনার গলার একটু নিচে সুন্দর একটা তিল, তাতে মুখ ডুবিয়ে দিল। সেখান থেকে মুখ তুলে দুজোড়া ঠোঁট মিলিত হলো। সুমনার আঙুলের ফাঁকে ফাঁকে নিজের আঙুলগুলো গুজে দিল। বিছানার উপর তার হাত দুটো চেপে ধরল। অতি সুখে চোখ দুটো ভিজে গেল সুমনার। তাদের এত দিনের অপেক্ষার অবসান ঘটল আজ। দুটো ছটপটে পাখি মিলিত হলো একে অপরের সঙ্গে। মিশে গেল দুটো দেহ, সুখ খোঁজে নিল নিজেদের মাঝে। সুন্দরতম একটা রাত কাটিয়েছে তারা। বিয়ের পর এটাই একমাত্র স্মরণীয় রাত হিসেবে স্মৃতির প্রথম পাতায় ছাপা হয়ে থাকবে। মাঝে মাঝে স্মৃতিচারণ করতে গেলেই এই রাতটার কথা আগে মনে পড়বে। এখনো বাহু ডরে আবদ্ধ রয়েছে সুমনা। সামিন এমনভাবে আঁকড়ে ধরেছে সেখান থেকে ছাড়া পাওয়াটাই মুশকিল। বেশ খানিকটা সময় ধরে উসকুস করছে ছাড়া পেতে, তবে তাকে ছাড়া হচ্ছে না। যতই সামিনের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে ততই যেন সে শক্ত হাতে চেপে ধরে। আজ ঘড়িটাও দ্রুত গতিতে ছুটছে। বিরক্ত হলো সুমনা। এভাবে আর কোলাচ্ছে না। এত চাপা অবস্থায় থাকা যায় নাকি? দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তার উপর দেরি হয়ে গিয়েছে অনেক। এবার যদি কেউ ডাকতে আসে, খুব জরুরি থাকায় যদি দরজা খুলতে বলে, তখন কি হবে? এই অবস্থাতে তো কিছুতেই বাইরে যাওয়া সম্ভব হবে না। তাহলে তারা কি ভাববে? আর কিছু না ভেবে স্বামিনের কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি হচ্ছে এসব? ছাড়ো না কেন আমায়? তোমার কি কোনো খেয়াল আছে এখন কয়টা বেজে গিয়েছে? আজ কি তোমার কোনো তাড় নেই?
সামিন চোখ দুটো বুঝেই মুচকি হেসে উত্তর দিল, না, আজ তারা নেই। তোমার না থাকলেও আমার আছে, বুঝতে পেরেছো তুমি? এই মুহূর্তে অন্য কিছু বুঝতে চাইছি না। ব্রুকুসকে সুমনে উঠতে যাবে, তৎক্ষণাৎ বাহু ধরে টান পড়ে। পুনরায় সামিনের বুকের উপর আঁকড়ে পড়ে সে। খোলা চুলগুলো এদিক সেদিক এলোমেলো হয়ে আছে। সামিন চোখ খুলে সেই চুলগুলো ঠিক করে দিচ্ছে। তার ছোঁয়া পেয়ে চোখ বুজে নিল সুমনা। ঘুম ঘুম মুখটা বেশ মায়াবী লাগছে দেখতে। ইচ্ছে করছে আবারও কিছু করে বসতে, কিন্তু তাতে প্রচণ্ড পরিমাণে খেপে যাবে সুমনা। তবে এই মুহূর্তটা হাতছাড়া করতেও চাইছে না সামিন। চুপ করে রয়েছে সুমনা, মুখে কিচ্ছুটি বলছে না, শুধু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সামিন হালকা মাথা উঁচিয়ে সুমনের অধর নিজ দখলে নিয়ে নিল। দুহাতে সামিনকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে ওয়াশরুমে ঢুকে গেল। আর এহান কাণ্ডে হো হো করে হাসল সামিন। হাতের উল্টো পিঠ দিয়ে অশ্রুদয় মুছে গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো। পরনে শুধু ট্রাউজার, উন্মুক্ত বুক, পিঠে অসংখ্য খামসি কাটার দাগ, সেই সঙ্গে দুহাতে কামড়ের দাগ স্পষ্ট। ধবধবে ফর্সা গায়ে দাগগুলো যেন একটু বেশি ফুটে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পিঠের দাগগুলো দেখার চেষ্টা করলো। পুরোপুরি না হলেও কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আয়না থেকে চোখ সরিয়ে একগাদা হেসে ছোট্ট করে বলল, পাগলে সুমনার দেরি হতে দেখে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সামিন। সুমনা বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে তোয়ালে খুলে চুল মুছতে লাগলো। সামিন ঘরে ঢুকে সুমনাকে দেখিয়ে এগিয়ে এসে ঠিক সুমনার পিছনে দাঁড়িয়ে আয়নাতে নজর রেখে বলল, দেখো তো এগুলো কি করেছো। সুমনা তার কাজ চলমান রেখেই বলল, কি দেখবো, কি করেছি আমি? আমার দিকে তাকিয়ে দেখো। আয়নায় ঘোলাটে লাগছে তাই নিজেকে ফিরিয়ে সামিনের মুখোমুখি দাঁড়িয়ে উন্মুক্ত বুকটা দেখে বলল, এ কি বিড়ালে খামচি কেটেছে? কখন হলো এমন? ইঞ্জেকশন নিতে হবে, নয়তো পেটে বাচ্চা হবে তো। তার এমন উদ্ভট উক্তি শুনে ভেবাচিকে খেয়ে গেল সামিন। এক পা এগোচ্ছে সামিন, দু পা পিছচ্ছে সুমনা। এগোতে এগোতে সামিন জিজ্ঞেস করল, বিড়ালে খামচি কেটেছে, ইঞ্জেকশন নিতে হবে, নয়তো পেটে বাচ্চা হয়ে যাবে। থতমত খেয়ে সুমনা বলল, তুমি এগোচ্ছ কেন? ওখানে দাঁড়িয়ে কথা বলো। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি মায়ের কাছ থেকেই জেনেছি এই কথাটা। ওহো, তুমি অনেক কিছু জানো তাই না? সুমনা ভাব নিয়ে বলল, অবশ্যই হ্যাঁ। এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা তাহলে বলো তো, বিড়াল খামচি কাটলে যদি পেটে বাচ্চা হয়, তাহলে বউ খামচি কাটলে কি হয়? মিনিট দুয়েক ভেবে চিনতে উত্তর দিল, বাবা হয়। ফিক করে হেসে এক দৌড়ে সামিনের সামনে থেকে বাইরে চলে এলো। সামিন মুস্কি হেসে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সানিম ফোনে গেমস খেলতে খেলতে ড্রয়িং রুমে যাচ্ছে। ওদিকে সুমনা নিজের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা এসে সানিমের সঙ্গে টক্কর খেল। হাত থেকে ফোনটা ছেড়ে দিল সানিম। কোনো মতে নিজেকে সামলে নিতে সোজা হয়ে দাঁড়ালো সুমনা। মেঝে থেকে ফোনটা তুলে দেখলো স্ক্রিনটা চৌচির হয়ে গিয়েছে। তা দেখে সানিম চোখ দুটো গোল গোল করে নাক ফুলিয়ে বলল, এটা কি করলে ভাবি? দেখো তো আমার ফোনের কি বাজে অবস্থা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে গেমস খেলবো কি করে? সানিম রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছে। সুমনা তার চোখ দূরে মুছে নিয়ে কাঁধের উপর হাত রেখে ড্রয়িং রুমে যেতে যেতে বলল, আসলে আমি খেয়াল করিনি ভাই, তুই কাঁদিস না। আমি চাকরি করে প্রথম মাসে বেতন পেয়েই তোকে নতুন একটা ফোন কিনে দিব। একদম এরকম ফোনই এনে দিব আমি তোকে, দেখিস। তুমি ফোন এনে দিতে দিতে আমি বুড়ো হয়ে যাব, তখন কি গেমস খেলতে পারবো? আরে আরে কি বলে এগুলো? আচ্ছা এত সময় নিব না, ঠিক আছে? না, তোমার কিনে দিতে হবে না। কেন কেন? তোমার কাছে থেকে জরিমানা নিলে ভাইয়া আমার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। সুমনার ভীষণ হাসি পেলেও দমিয়ে রাখলো নিজের ভেতরেই। মুখে কিঞ্চিত দুঃখী ভাব টেনে বলল, আমি তোর ভাইয়াকে বুঝিয়ে বলবো, তবুও কাঁদিস না। সানিমকে সোফায় বসিয়ে দিতে সেখানে উপস্থিত হলেন রফিকুল্লাহ। সানিমের ডান পাশে বসে হাতে খবরের কাগজ নিয়ে সুমনের উদ্দেশ্যে বললেন, সাত সকালে কান্নাকাটি চলছে কেন রে মা? আসলে বাবা হয়েছে কি, আমি ঘর থেকে আসছিলাম আর সানিমও ফোনে গেমস খেলায় মন দিয়ে হাঁটছিল। আমি না খেয়াল করিনি, তারপর ওর সাথে ধাক্কা লেগে যায় আর ওর হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। এই জন্যই কাছে। খুব ভালো হয়েছে, আমি অন্তত খুশি হয়েছি। এই ফোন ফোন করেও ঠিকমতো পড়তে বসে না, সারাটা দিন কি স্বাদ পায় ফোনে কে জানে। এবার উচিত বিচার হয়েছে, এরপর দেখব আর কে ফোন কিনে দেয় ওকে। রবিকুলের কথা কানে না নিয়ে গিয়ে টিভি চালিয়ে দিল। সুমনা চুপটি করে সেখানে থেকে উঠে রান্নাঘরের দিকে গেল।
সাজেদা তাকে পরখ করে দেখিয়ে হেসে বললেন। আজ এত দেরি হলো যে, ব্যাপার কি বাবা? কিছুটা লজ্জা পেয়ে সুমনা উত্তর দিল। তেমন কোনো ব্যাপার নেই মা, ঘুম ছাড়তে চাইছিল না তাই দেরি হয়ে গেল। বুঝলি বাবা, এমন দিন আমাদেরও গিয়েছে, তাই মুখে না বললেও বুঝতে পারি। তারপর কি হয়েছে? পাজি আবার জিজ্ঞেস করে তারপর কি হয়েছে? তুমি তো বললে এমন দিন তোমাদেরও গিয়েছে, তাই আমিও জিজ্ঞেস করলাম। হয়েছে, এবার গিয়ে সবাইকে খেতে দে, বেলা হয়েছে। তুমি আসবে না মা? হাতের কাজ শেষ হলেই আসবো আমি। তুমি যাও, এটা আমি করে নিচ্ছি। তোকে যেটা করতে বলেছি সেটা কর আগে, যা। সুমনা সেখান থেকে বেরিয়ে এলো। ময়নার মা খাবারগুলো সব টেবিলে দিয়ে গেল। একে একে রফিকুল্লাহ, সানিম সবাই এসে যে যারা নিজ নিজ চেয়ারে বসে পড়ল। সুমনা সবাইকে খাবার দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইল। তা দেখে রফিকুল্লাহ বললেন, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? খেতে বস, খিদে পাইনি? তোমরা শেষ করো, মা আসুক তারপর আমরা খেয়ে নিব। তোর মায়ের খিদে পায় না, তার জন্য তুই কষ্ট করবি কেন? আয় বস আমার পাশে। তাদের কথার মাঝখানে সাজেদা হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। এসেই বললেন, কি হয়েছে এখানে? আমি কিন্তু চলে এসেছি। রফিকুল্লাহ খাওয়া চলমান রেখে বললেন, তোমার জন্য অপেক্ষা করছিল মেয়েটা। তাই নাকি? কিরে বাবা, বস এখন, আমি তো চলেই এসেছি। চুপটি করে সামিনের পাশের চেয়ারে বসল। সাজেদা দুজনের প্লেটে খাবার নিয়ে বসলেন। সামিনের খাওয়া শেষ, সে উঠে যাবে এমন সময়ে সাজেদা বললেন, শামিন, তোকে কিছু বলার ছিল। সামিন উঠতে গিয়েও বসে পড়ল। সাজেদার দিকে তাকিয়ে নরম গলায় বলল, হ্যাঁ বলো মা। ভেবেছি আমি আর সুমনা ফারজানাকে দেখতে যাব। তা কবে যাওয়ার সিদ্ধান্ত নিলে? আজই, এবং কিছুক্ষণ পরেই বেরোবো। ঠিক আছে, তবে যাও। 2 দিন থেকে আসবো। 2 দিন? অবশ্যই, এতদিন পর যাচ্ছি, 2 দিন না থেকে এলে কেমন হবে? আমার যাওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে সময়ের বড্ড অভাব। ঠিক আছে, তোমরা যাও, আমি পরে একদিন সময় করে গিয়ে ঘুরে আসবো। সুমনা, শামিন, বেরোনোর পরপরই দ্রুত তৈরি হয়ে নিবি। খাওয়া দাওয়া শেষে যে যার নিজ নিজ ঘরে চলে যান। সানিম তৈরি হচ্ছে। সুমনা তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে বেল ঠিক করতে করতে সামিন বলল, 2 দিন থাকতে পারবে? বাজে কথা রেখে নিজের কাজ করো। এটাও আমার একটা কাজই। আগে জানা ছিল না তো? এবার বলো থাকতে পারবে কিনা? রাতে তুমি যাবে? সামিন মুস্কি হেসে বলল, এত দূর শ্বশুরবাড়ি যেতে যেতে ভোর হয়ে যাবে, তখন গিয়ে কি লাভ? সেই তো আবার ফিরেই আসতে হবে। তাহলে থাক, যাওয়ার দরকার নেই। কাজ শেষ হতেই আয়নার সামনে থেকে সরে সোফার কাছে গিয়ে সুমনার সামনে দাঁড়িয়ে ওয়ালেট থেকে বেশ কিছু টাকা বের করে সুমনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার কাছে রেখে দাও, প্রয়োজন হতে পারে। আমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কাছেই রেখে দাও। প্রয়োজন কি বলে কয়ে আসে? হ্যাঁ আসে, বলে কই আসে। সামিন কথা না বাড়িয়ে সোজা গিয়ে সুমনের পার্স ব্যাগ বের করে তাতে টাকাগুলো রেখে দিতেই ফোন বাজতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে বেলকনির দিকে পা বাড়ালো। সুমনা তার কাজটা শেষ করে সামিনের জন্য অপেক্ষা করতে লাগলো। কথাবার্তা শেষে প্রায় মিনিট 5 পর ঘরে এলো সে। সুমনা তার দিকে এগিয়ে এসে সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত রেখে এক ভ্রু উঁচিয়ে বলল, কার কল ছিল? আমাকে রেখে কি অন্য কিছু চলছে নাকি? সুমনার 2 হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। 2 কাঁধের উপর হাত দুটো রেখে নাকের ডগায় চুমু দিয়ে বলল, দুনিয়ায় এমন কোনো মেয়ে নেই যার রূপ আমাকে তোমার মুগ্ধতা থেকে বের করে আনবে। এই মুগ্ধতা কাটিয়ে ওঠা অসম্ভব, একেবারেই অসম্ভব মেরির রানী। দেরি হচ্ছে তো। সাবধানে যেও, আর পৌঁছে আমায় একটা কল করো, কেমন? তুমিও সাবধানে থেকো। খুব মনে পড়বে তোমায়। আমারও। বুকের মধ্যে জড়িয়ে নিল সুমনাকে। বুক থেকে মাথা তুলে সামনের হাত দুটো খেয়াল করলো। তার কামড়ের দাগগুলোই অশ্রুদয় ছুঁয়ে দিল। চোখে চিকচিক করছে পানিরা। সে বুঝতে পারল এসব করা তার মোটেও উচিত হয়নি। অসহায় দৃষ্টিতে সামিনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, খুব ব্যথা লাগছে। আসলে আমি না বুঝতে পারিনি এতটা ক্ষত হয়ে যাবে। তার কথায় সামিন হো হো করে হেসে বলল, পাগলি একটা। তেমন কিছু হয়নি বুঝলে, এগুলো হলো আমাদের ভালোবাসার সাক্ষী। আগামী 2 দিন এই দাগগুলো দেখেই পার করব। ফেরার সময় একটা মলম নিয়ে এসো। ওসব কিছুর প্রয়োজন হবে না। কোনো কথাই শুনতে চাও না তুমি। আমার সমস্ত অসুখের একমাত্র ঔষধ হলে তুমি। তবে মলমের কি কাজ এখানে? বেশি বোঝো না তো। কম এবং সঠিকটাই বুঝি আমি।
এই যে আদর করে দিলে এবার দেখবি দ্রুত সেরে যাবে ব্যথা। এবার বেরোতে হবে না তো, খুব দেরি হয়ে যাবে। আমার চেয়ে তোমার তাড়াহুড়োই বেশি দেখছি। সেরকম কিছু না। তবে সাবিনের বুকে মুখ গুছিয়ে হু হু করে কাঁদতে লাগলো। কারণটা ধরতে পারলো সাবিন। শক্ত করে বুকে চেপে ধরলো, মাথায় চুমু দিয়ে বলল, এভাবে কাঁদলে সবাই বলবে সুমনা জামাই পাগল। কেঁদো না সোনা পাখি আমার। আমি যাব না। আচ্ছা, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার কাছে যেতে। যদি সেটা সম্ভব না হয় তাহলে দুঃখ পেও না। ঠিক আছে, আমি অপেক্ষা করব। পাগলি রে। আচ্ছা ঠিক আছে। চোখ ধরে মুছে দিল সামিন। সুমনা গিয়ে ব্যাগটা এনে সামিনের হাতে ধরিয়ে দিল। ঘড়িতে সময় দেখা মাত্রই তাড়াহুড়া করতে লাগলো। কোনো মতে সবাইকে বলে দ্রুত পা চালালো। সব দিক সামলে সুমনাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন সাজেদা। রানা স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছে। হঠাৎই ঘুম পাড়ানি পরিদের আগমন ঘটে চোখে। অতঃপর ঘুমের দেশে পাড়ে জমান সুমনা। সাজেদার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে আসে সে। খুব যত্নে মেয়েকে আগলে রেখেছেন তিনি। গাড়ি চলছে তো চলছেই। ফারজানা বেশ অসুস্থ। উঠে বসার মতো পর্যাপ্ত পরিমাণ শক্তি শরীরে নেই। আগের তুলনায় অনেকটাই কাবু হয়ে গিয়েছেন তিনি। অস্থিরতা, শ্বাসকষ্টের শরীরে সর্বাঙ্গে ব্যথায় জর্জরিত। সব কিছুই যেন বৃদ্ধি পেয়েছে। চারদিক থেকে সেঁকে ধরেছে। মায়ের এমন অবস্থা দেখে খুব ভেঙে পড়েছে সুমনা। আসার পর থেকে মায়ের পাশে বসে কেঁদেছে, খুব করে কেঁদেছে। সে কল্পনা করেনি তার মায়ের এই অবস্থা হয়েছে। মাকে নিজের হাতে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তার কাছে সাজেদা আছেন। আনুমানিক রাত 12:24। মায়ের জন্য দুশ্চিন্তা আর সামিনের জন্য অপেক্ষা। সব মিলিয়ে চোখে বিন্দু মাত্র ঘুম নেই। সামিন কি আসবে নাকি আসবে না, বিছানায় আধশোয়া হয়ে ভাবছে সুমনা। মিনিট 20 পার হওয়ার পর ফোনে টুংটাং শব্দ হলো। দ্রুত স্ক্রিনে চোখ বোলাতেই লম্বা শ্বাস ফেলে বিছানা থেকে নেমে গিয়ে সদর দরজা খুলে দিল। সুমনার মলিন মুখটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাবিন। ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করল, মা ঠিক আছেন তো? সুমনা মাথা নিচু করে অতি দুঃখের সাথে উত্তর দিল, মা একদমই ঠিক নেই। মায়ের অবস্থা খুব গুরুতর। খানিকক্ষণ পরপরই কেমন একটা করে ওঠে। আমার খুব ভয় হচ্ছে। আল্লাহ খারাপ কিছু না করে বসেন আমার মায়ের সঙ্গে। কি বলছো এসব? মায়ের সঙ্গে তো প্রতিদিন কথা হয়। তিনি কিন্তু এমন কিছু বলেননি কখনো। হয়তো আমাদের চিন্তায় ফেলতে চায়নি, তার জন্যই ব্যাপারটা লুকিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে। তুমি ঘরে যাও, আমি মাকে দেখে আসছি। সুমনা চলে গেল সেখান থেকে। শামিন ফারজানার ঘরে গিয়ে তার পাশেই বসে ছোট্ট সুরে ডাকলো, মা, মা, ও মা, শুনছেন? ফারজানা সজাগ ছিলেন। প্রথম ডাকে তিনি উঠে গেলেন। মিটপিট করে চোখ জোড়া মেলে চোখের সামনে এভাবে সামিনকে দেখতে পেয়ে বেজায় খুশি হলেন। মৃদু হেসে বললেন, বাবা তুই কখন এলি? সুমনা তো কিছু বলেনি তোর আসার ব্যাপারে। তার আগে আপনি বলুন, এত কিছু হয়ে গেল তবু আমাদের জানানোর প্রয়োজন মনে করলেন না কেন? আপনাকে আমি বারবার বলেছিলাম যে কাউকে কিছু না জানালেও আমাকে জানাবেন। আমার কথাটার কোনো মূল্য রাখলেন না মা। আজ যদি মা আর সুমনা এখানে না আসতো তাহলে কিচ্ছু জানতে পারতাম না আমরা কি হই। কাজটা কিন্তু মোটেও ভালো হয়নি মা। আচ্ছা আচ্ছা, আমাকে পরে বকিস। এখন গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে যা। সব কিছু এভাবে লুকিয়ে রাখা উচিত না মা। লুকিয়ে আর পড়া পেলাম কোথায়? সেই তো ধরা পড়তে হলো। কতদিন যাবত এই অবস্থা? হবে সপ্তাহখানেক। ওষুধ খান ঠিক মতো? খাই, তবে কাজ হচ্ছে না। রাতটা কেটে যাক, সকালে ঢাকায় নিয়ে যাব, তারপর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাভ হবে না বাবা, আমি টের পাচ্ছি আমার সময় শেষ। তোকে এবং তোর পরিবারকে বিশ্বাস করে ভরসা করে আমি আমার ছোট মেয়েটাকে তোর হাতে তুলে দিয়েছি। আজ পর্যন্ত খুব ভালো রেখেছিস সুমনাকে। আমি নিশ্চিত আগামীতেও ভালো রাখবি ওকে। মেয়েটা বড্ড অবুঝ বাবা, তার ভুল ত্রুটি ক্ষমা করে আগলে রাখিস। সবাই খুব খুব ভালো থাকিস। এভাবে কেন বলছেন মা? আর হয়তো সময় পাবো না এসব বলার। তেমন কোনো ব্যাপার না মা। সাজেদা মুখে কাপড় গোজে কাঁদছে। সামিন আরো কিছুটা সময় বসে সান্ত্বনা দিয়ে ঘরে এলো। সুমনা ট্রাউজার আর গেঞ্জি বের করে বিছানার উপর রেখেছে। তা দেখে সামিন বলল, এগুলো তুমি এনেছো? ফ্রেশ হয়ে এসো। তাহলে তুমি ধরে নিয়েছিলে আমি আসবো? তুমি তো কথার পর খেলাপ করো না। আমি ফ্রেশ হয়ে আসছি। সামিন দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। বিছানার এক কোণায় বসে কাঁদছে সুমনা। বারবার শুতে বলার পরেও বসে আছে সে। সামিনের মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে ফারজানের অবস্থা দেখে। তার মতি গতি খুব একটা ভালো ঠেকেনি
সামিনের কাছে। রাত বাড়ছে, এদিকে সুমনা বসে আছে। হাত ধরে টেনে বুকের উপর শুয়ে দিল সুমনাকে। মাথায় হাত বুলিয়ে এটা ওটা বলে বোঝাতে লাগলো সামিন।